Yes, welcome to the class. তাহলে টুডেজ লেকচার আমরা আজকে শুরু করতে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অথবা পার্টস ফ্যাক্টস অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল। সো এই পার্টটি শুরু করার আগে আমরা একটু স্ট্র্যাটেজিক ইনসাইট অ্যাবাউট এই পেপারটি কি হতে চলেছে। দুটো পোর্শন আছে, একটা হচ্ছিল 2024-এর WBCS আর একটা হচ্ছিল 2025-এর WBCS। ঠিক আছে, তার মানে দুটো পার্টস আমরা আজকে আলোচনা করে নেব। একটা হচ্ছিল 2024-এর WBCS 2024 আর একটা হচ্ছিল 2025-এ এই পেপারটি কি আকার বা কি ফর্ম নিতে চলেছে সেই পার্টটি প্রথমে আলোচনা করব, যেহেতু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির প্রথম ক্লাস। সো তোমরা যদি দেখো যে আজকে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির ব্যাপারে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা ফর্মস এ পার্টস প্রিলিমস পেপারের একটি পার্ট প্লাস মেইনস পেপারের একটি পার্ট। সো প্রিলিমসের একটি পার্ট কিসের এবং মেইনসের একটি পার্ট কিসের, দুটোরই হচ্ছে হলো আমাদের জিওগ্রাফি যে মেইন পেপারটি রয়েছে, মানে মেইনসে 100 নম্বরের জিওগ্রাফি থাকে, তার একটি পার্ট হচ্ছিল এইটি। এবং 2023-এ 13টি প্রশ্ন আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে জিওগ্রাফি থেকে 13টি প্রশ্ন এসেছিল 2023-এ। এবং এই 100 নম্বর ব্যালেন্স প্রশ্নগুলি কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে এসেছিল। হ্যাঁ, মেইনসের জেনারেল স্টাডিজের পেপার 1 যেটা হিস্ট্রি আর জিওগ্রাফি থাকে সেটার কথা বলছি। এবং প্রিলিমসে যে 25 নম্বরের আমাদের জিওগ্রাফি থাকে সেখানে কিন্তু 3 থেকে 4টি প্রশ্ন এই কনসেন্ট্রেশন কিন্তু এখন অবধি হয়ে আসছে জিওগ্রাফি পার্টটা থেকে। বলে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, কিন্তু অনেক কিছুই ইনক্লুডেড থাকে তার। সো এই ছিল এখন পর্যন্ত 2024 অবধি তোমাদের যে 24 এর প্রিলিমস বা মেইনস হবে এই পার্ট নিয়ে কিন্তু অবজেক্টিভ ভাবেই কিন্তু এই পার্টটা হবে। When we move to 2025 কিন্তু একটি ডিফারেন্ট ফরম্যাট। সেখানে প্রিলিমস যে পার্টটা সেটা আমরা এখনো জানি না যে কি পার্টে থাকবে, বাট আমাদের যেটা মনে হয় অ্যাজ এ টিচার, আমরা যেটা মোর অর লেস আমাদের যেটা এখন মানে গেস, সেটা হচ্ছে হলো প্রিলিমস পার্টে আমাদের কিন্তু ফ্যাক্টস অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল, মানে ইনস্টেড অফ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেন্স গুলো বিং লিমিটেড টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, আমাদের কিন্তু একটা নতুন পেপার হতে চলেছে উইচ ইজ ফ্যাক্টস অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল, ফ্যাক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। এইবার এই নতুন ফ্যাক্টস অফ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নট অনলি জিওগ্রাফি, ইন্ডিয়ান মানে ওয়েস্ট বেঙ্গলের বাংলার ইতিহাস সম্পর্কে থাকবে, বাংলার ভৌগোলিক পরিচয় সম্পর্কে থাকবে। থার্ড হচ্ছিল বাংলার পলিটি বলে তো কিছু নেই, কিন্তু পলিটির মধ্যে থেকে স্টেট গভর্নমেন্ট এবং গভর্নর এই পার্টটি নিয়ে কিছু পার্ট থাকতে পারে, প্লাস যেটা থাকবে সেটা হচ্ছিল পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, এই অ্যাডমিনিস্ট্রেশন পার্টটি নতুন যোগ হবে এবং সেইখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস গুলো, ডিস্ট্রিক্টস গুলো, এগুলো তার অ্যাডমিনিস্ট্রেটিভ বৈচিত্র্যগুলো, ফিচার্স, সেই সব পার্ট নিয়ে, মানে খুব একটা ডিপ কিছু নয়, একদম ইজি পার্ট। এবং তারপরে থাকবে যে আর্ট অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল। আর্ট এবং কালচার যদি আমি দেখি, এই আর্ট অ্যান্ড কালচারের মধ্যে অনেক কিছু কিন্তু পড়ে। হ্যাঁ, মানে রাইট ফ্রম এই যে পলিটির মধ্যে ডেমোগ্রাফি মানে পপুলেশন বলে যে পার্টটা, সেই পার্টটা ডেমোগ্রাফি চলে আসে। এবং আর্ট অ্যান্ড কালচারের মধ্যে মানে স্পেশালি লিটারেচার, মিউজিক, ঠিক আছে, ভেরি স্পেসিফিক ডেটাস অফ ওয়েস্ট বেঙ্গল, এর মধ্যে ট্রাইবস অফ ওয়েস্ট বেঙ্গল চলে আসবে, অনেক কিছু চলে আসবে। হ্যাঁ, স্পেসিফিক উইথ স্পেসিফিক ফোকাস টু পশ্চিমবঙ্গের কালচার এবং পশ্চিমবঙ্গের আর্ট, এই পার্টটা কিন্তু একটা নতুন সংযোজন হতে চলেছে। এবং তোমাদের প্রিলিমসেও এর নাম্বার অফ কোশ্চেন্স প্রিলিমসে কিন্তু বাড়বে। প্রিলিমস ফরম্যাটটা আমরা এখনো অ্যাডভার্টাইজমেন্ট 2025-এর দেয়নি, অনেক দূর, বাট এই যে প্রিলিমসের প্রশ্নগুলো 13টা মেইনসে করেছিল এবং প্রিলিমসে 3-4টে প্রশ্ন 25টার মধ্যে উঠে এসছে, এই পোর্শনটা আরেকটু বাড়তে পারে। হ্যাঁ, এই পোর্শন দুটো আরেকটু বাড়তে পারে 2024-এ, এবং 2025-এর মেইনসের জন্য কিন্তু
একটা ফুল ফ্লেজেড পেপার থাকবে। মানে তোমরা আমাদের নতুন সিলেবাস নিয়ে আমাদের একটি ক্লাস হয়েছিল, সেটা যদি না করে থাকো তাহলে আমাদের মানে ম্যাডামকে বলো, নতুন সিলেবাসের ক্লাসটি কিন্তু ম্যাডাম তোমাদেরকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, নতুন সিলেবাসে যতখানি মানে আমাদের ইনফরমেশন আছে সেই পার্টটা কিন্তু, মানে দেখো পশ্চিমবঙ্গ গেজেটেড ইনফরমেশন হচ্ছিল এইটা, মানে ওয়েস্ট বেঙ্গল গেজেটে যে ইনফরমেশনটা দিয়েছিল সেটা এইখানটায় ধরা আছে। হ্যাঁ, এইখানটায় ধরা আছে কিরকম, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, এই পার্টটা কিন্তু এইখানে যে আমি ব্র্যাকেট করে দিচ্ছি এই পার্টটা, এইখানে দেখো 250 নম্বরের একটি সেপারেট পেপার এইখানে কিন্তু রাখা হয়েছে। এবং ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল বলতে যেটা বোঝে তার মধ্যে কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছিল এইটা। হ্যাঁ, পেপার, এটা প্রিলিমস এর পার্টটা, আমি মেইনস এর পার্টটা দেখাই, এই পার্টটা। হ্যাঁ, এই পার্টটা কিরকম থাকতে পারে, এই দেখো ফ্যাক্টস অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল যেটা আছে, এই পার্টের মধ্যে কি কি থাকতে পারে দেখো, আমি যেটা এইমাত্র বললাম যে ইতিহাস, মানে পশ্চিমবঙ্গের ইতিহাস, ভৌগোলিক পরিচয়, অ্যাডমিনিস্ট্রেশন, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, লিটারেচার, মিউজিক অফ ওয়েস্ট বেঙ্গল, এবং অনেক জিনিস আছে। হ্যাঁ, টাউনস অফ ওয়েস্ট বেঙ্গল আছে, মানে রিভার অবস্থিত টাউনস আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, মানে ইকোনমিক জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল যেটা আছে না, সেই পার্টটাও কিন্তু এখানে আছে। সো আমরা প্রথম থেকে আমরা এখন পর্যন্ত এই 9 মিনিট যে ডিসকাশনস গুলো করছি, এই ডিসকাশনসটা কিন্তু করলাম যে আমাদের এই যে 2024 থেকে 25-এর যে শিফটটা হতে চলেছে, সেটা কিরকম শিফট হতেছে, সেই হতে চলেছে সেই পার্টটা কিন্তু আমরা একটু আলোচনা করে নিলাম। এইবার আমরা চলে যাব যে এক্স্যাক্টলি আমাদের এই যে এখন যে স্টাডিটা হবে, আমাদের এখন যে পড়াশোনাটা আমরা করব, সেটার প্রথম চ্যাপ্টার, মানে 2024 লক্ষ্য করে আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছিল জিওগ্রাফিটা পড়ে নেব। কারণ 2025-এর সিলেবাসটা না আসা অবধি কিন্তু আমরা অন্যগুলোতে হাত দিতে পারছি না। নতুন টপিকস গুলো, মানে অনেক কিছুই নতুন টপিকস কিন্তু 2025-এর সিলেবাসে আসতে চলেছে। হ্যাঁ, মানে তুমি যদি ইউপিএসসি পোর্শনটি দেখো, আমরা আগের দিনও ডিসকাশন করে নিয়েছিলাম, দেখো এখানে দেয়া আছে, এখানে আমিও আলোচনা করেছিলাম যে এই যে পুরো ব্যাপারটা, আমরা এই পুরো ব্যাপারটা কিন্তু নতুন, এবং এই পুরো ব্যাপারটা হচ্ছিল নতুন। আমরা এখন পড়ছি এইটা এইটা, এগুলো আমাদের সিলেবাস, এই উপরের গুলো আমাদের সিলেবাসে এখন রয়েছে। হ্যাঁ, কিন্তু নতুন পার্টে আমরা যে আলোচনা করেছিলাম যে নো ইওর স্টেট ওয়েস্ট বেঙ্গল, এই যে পার্টটা ছিল, এটা কিন্তু নতুন ভাবে সিলেবাসে যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সিলেবাসটি তোমরা খালি গেজেট নোটিফিকেশনটা দেখেছো, আমার মনে হয় না খালি গেজেট নোটিফিকেশনে সে এই স্পেসিফিক পেপারসের ডেসক্রিপশনটা কিন্তু দেয়া নেই। এবং তুমি যে কোনো ইনস্টিটিউশন বলো, যা ইউটিউব ভিডিওস বলো, অনেক ভিডিও ফ্লোট করছে, বাট আমরা থ্রু আওয়ার এক্সপিরিয়েন্স আমরা বলছি যে ওয়েট ফর দ্য সিলেবাস, এবং এই পার্টগুলো কিন্তু নতুন অ্যাড হতে চলেছে, যেটা আমাদের মনে হয়েছে। এনিওয়ে, লেট আস গো টু দি কি আজকের যে পার্টটা, সেই পার্টটা নিয়ে আলোচনা প্রথমে করা। এইবার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, আমাদের যে সিলেবাসটা এখন, যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, দেখো আমাদের মেইন মানে পারপাস, আমি সবাইকে বলি যে 2024-এর পরীক্ষাটা কিন্তু আগে। হ্যাঁ, মানে প্রিলিমস পরীক্ষা, মেইনস পরীক্ষা 2024টা আগে হবে। সো ফোকাস অন 2024 মোর, কারণ এইটা একটা চান্স তোমার। হ্যাঁ, মানে আমাদের তো ব্যাচে ম্যাক্সিমাম রিপিটার্স, এইটা বড় চান্স। এবং এই 2024টা যদি ভালো করে না ক্র্যাক করার কিন্তু কিচ্ছু নেই, পারবে, একদম পারবে, কোনো অসুবিধা নেই, প্রত্যেকে রিপিটার্স। এবং আমাদের যে আমরা ওই এমসিকিউ হ্যান্ডআউটস গুলো দিচ্ছি, ওর বাইরে কিন্তু প্রশ্ন উত্তর থাকে না। হ্যাঁ, সো এনিওয়ে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বলতে গিয়ে আমরা একটুখানি দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কিরকম প্রশ্ন উত্তরগুলো আসে, সেই পার্টটা আগে দেখে নিই, তারপরে আমরা বুকসের ব্যাপারে একটু আলোচনা করে নেব। হ্যাঁ, এটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ফার্স্ট ক্লাস এই ব্যাচটার, সেই জন্যই আমি বলছি যে এই আলোচনাগুলো আজকে সেরে ফেলি। এইবার দেখো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ট্রেন্ড কি, তোমরা মেইনসে জানো, মেইনসে 100 নম্বরের জিওগ্রাফি আসে, যেটা 2024-এও আসবে, এবং প্রিলিমসে 25 মার্কস থাকে টোটাল জিওগ্রাফি মিলিয়ে, মানে ভারতবর্ষ, ইন্ডিয়ান প্লাস ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে
মেইনসে 100 এবং প্রিলিমসে 25। তার মধ্যে থেকে এই পার্টটা হচ্ছিল 25 নম্বরের মধ্যে থেকে এই পার্টটা হচ্ছিল ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ফোকাসড কোশ্চেন্স গুলো এসছে। মানে দেখো 2014 9টা প্রশ্ন এসছিল, এই সালগুলোতে বেশি বেশি প্রশ্ন এসছিল। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে 7টা 6টা 6টা 9টা এরকমই কিন্তু ট্রেন্ড হঠাৎ করে কমিয়ে দিয়েছে। মানে 2024-এ কিন্তু মিনিমাম 7খানা থেকে 6খানা থেকে 7খানা প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতে পারো এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। হ্যাঁ, এবার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সিলেবাসটা পরে ডিসকাশন করব, আজকে প্রথম দুটো চ্যাপ্টার পড়ে নেব। সো মেইনসে কিন্তু লাস্ট 2 বছরে দেখো আমাদের প্রশ্নটা বেড়ে গেছে, মানে 13% আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে এসছে। এবং আমরা 2024-এর যদি আমাদের প্রজেকশন করতে বলো তাহলে মিনিমাম 6টা প্রশ্ন তুমি প্রিলিমসে পাবে, এবং মেইনস যদি তুমি দেখো 13টার জায়গায় আরো বাড়বে প্রশ্নগুলো। হ্যাঁ, মিনিমাম 15টা প্রশ্ন, তো 15 থেকে 20টা প্রশ্ন আমরা এক্সপেক্ট করছি, 20টা, বাট অত দেবে কিনা যায় না। বাট মেইনসে মিনিমাম 15টা প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে পাবে। এবং এই টপিকটি খুব সোজা, আমাদের নিজেদের স্টেট, আমরা অনেক জায়গায় ঘুরেছি, আমরা নিজেরাও কিন্তু জানি, কিন্তু যেভাবে আজকে পড়বো সেটা কিন্তু একটু আলাদা, দেখলেই তোমরা বুঝতে পারবে। এইবার আমরা আলোচনা করে নিই যে তোমরা বই পড়ো কোত্থেকে। হ্যাঁ, অনেকে অনেক বই পড়ো, তাই তো? দেখো, কার্তিক চন্দ্র মন্ডল বাবু আমাদের সবার ফেভারিট, প্রথম বই হচ্ছিল কার্তিক চন্দ্র মন্ডল, আমাদের সবার ফেভারিট বই, এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এখানেও আছে। যারা বাংলা ভার্সানে পড়ছো খুব ভালো বই, খারাপ না, দেখতে পারো, খুবই ভালো বই। হ্যাঁ, আচ্ছা, এইবার আর আমি এই পার্টটিতে বাংলা ভার্সানের বইগুলো এই পার্টটিতে আলোচনা করেছি। হ্যাঁ, আমি আরেকটুখানি বাড়িয়ে দিলাম, বড় করে দিলাম যাতে তোমরা দেখতে পাও। রাজীব শ্রবণের একটি বই আছে, প্রসঙ্গ পশ্চিমবঙ্গ। এটা কিন্তু খালি ভূগোল নয়, পশ্চিমবঙ্গের যেটা ফুল পেপার হতে চলেছে 2025-এ সেইখানের কিন্তু অনেক কিছু এর মতো ঢোকানো আছে, মানে ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ভূগোল, রাজনীতি, এই ইন্ডিয়ান পলিটিটা, রাজনীতি, অর্থনীতি, ইকোনমিক জিওগ্রাফি, সেই সব কিছু কিন্তু এখানে ঢোকানো আছে। বইটি খারাপ না, আমি কোনো বইকে খারাপ বলতে চাই না, ঠিক আছে? আচ্ছা, আরেকটি দেখো, মিস্টার জগন্নাথ জানা বলে একজন রয়েছে, ওনার প্রচুর বই এখন মার্কেটে আসছে। এই জগন্নাথ জানার বই কিন্তু বর্ণ পরিচয় ভূগোল, বর্ণ পরিচয় পাবলিশার্স এর তরফ থেকে এই বইটিও কিন্তু তোমাদের সামনে রয়েছে। এটি কিন্তু মানে নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল না, এটি পশ্চিমবঙ্গ, ভারত ও বিশ্বের ভূগোল। মানে যেরকম এই কার্তিক চন্দ্র মন্ডলের বইটি, সেরকমই হচ্ছিল জগন্নাথ জানার বইটি, মানে ভূগোলের A to Z, ইন্ডিয়া, ওয়ার্ল্ড, এবং এটার মধ্যে বিশ্বের ভূগোলও আছে। আমি এই বইগুলো খুব একটা রেফার করি না, খালি কার্তিক বাবুর বইটা দেখেছিলাম, বাট আমরা নোটস অন্য জায়গা থেকে বানাই। হ্যাঁ, আমাদের ব্যাক এন্ডের স্যাররা নোটস গুলো বানায়, খুব ভালো নোটস। আচ্ছা, আরেকটি আছে ভারত পশ্চিমবঙ্গের ভূগোল গর্জন বলে একটি আছে, শ্যামল সর্দারের বই। কোনো বই কিন্তু খারাপ না, এই সবকটা বই কিন্তু মোরাললেস মানে প্যারালাল, সবকটা বই। খালি এই বইটা হচ্ছে হলো মানে দিস বুক ইজ একটু আলাদা রাজীব শ্রবণের, যার মধ্যে খালি ভূগোল না, নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গলের সবকটি পার্ট ঢোকানো হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা বাংলা পার্টটা বুঝতে পারলে। যে কোনো একটা বই সবাই এই কার্তিক চন্দ্র মন্ডলই কেনে আর কি। হ্যাঁ, মানে জাস্ট একটা প্রিলিমিনারি হাতে রেফারেন্স থাকার জন্য। এবং যদি তুমি ডান দিকটা দেখো, তাহলে ডান দিকে ইংরেজি বইগুলো রয়েছে, এই ডান দিকে হচ্ছিল ইংরেজি বইগুলো। এখানের মধ্যে দেখো, এখানে অনেকগুলোই বই রয়েছে ইংলিশ বইগুলো। এখানের মধ্যে নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল রয়েছে আরিয়ান পাবলিকেশনের, ঠিক আছে? এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, পুরো স্টেটটাই আছে ইংলিশে, কিন্তু খালি ভূগোলের, পশ্চিমবঙ্গ ভূগোলের কিছু নেই। হ্যাঁ, আর গুপ্তার একটা নতুন বই বেরিয়েছে 2024 এডিশনে, সব এখানে। এই জেনারেল নলেজ ইউনিক পাবলিশারের একটি ওয়েস্ট বেঙ্গল PCS, এখানে কিন্তু স্টেটের সবকটি, মানে খালি ভূগোল না, প্রত্যেকটা বই কিন্তু সবকটি হয়। আর ইংরেজিতে যদি যাও তাহলে ভূগোল স্পেসিফিক কার্তিক চন্দ্র মন্ডলের একটি ইংলিশ ভার্সনও কিন্তু রয়েছে। তো তোমরা যারা যে ভার্সনে নিজেরা কমফোর্টেবল, সে বই একটি কিনলেও কিনতে পারো, না কিনলে আরো বেটার। না, আমাদের নোটসটি যদি জি ড্রাইভ থেকে নিজেরা একটু কিছু তৈরি করে নিতে পারো, হালকাভাবে লিখে নিতে পারো, সেটাও বেটার।
বা আমাদের নোটসও থাকে, সেই পার্টটা ইয়ে কর। এইবার এই বইগুলোর মধ্যে প্রবলেমটা কি জানো তো? এই বইগুলোর মধ্যে প্রবলেমটা একটাই, সেটা হচ্ছিল অনেক পার্টস এই বইগুলোর মধ্যে নেই। হ্যাঁ, বা অনেক তথ্য এই বইগুলোর মধ্যে ভুল দেয়া আছে। মানে বোথ ফর দি বেঙ্গলি ভার্সন অ্যান্ড বোথ ফর দি ইংলিশ ভার্সন। ফর এক্সাম্পল, যদি পশ্চিমবঙ্গের ইতিহাসের দিকে যাও, হিস্টোরিক্যাল পার্টে যাও, এই প্রত্যেকটা বইতে ভুল তথ্য দেয়া আছে, ভুলভাল তথ্য দেয়া আছে। হ্যাঁ, মানে ডিফারেন্ট ডিফারেন্ট তথ্য দেয়া আছে। ইউ উইল বি এন্টায়ারলি কনফিউজড। সেকেন্ড, যেটা মেজর ড্রব্যাক প্রত্যেকটা বইয়েরই, সেটা হচ্ছে হলো যে মেনি অফ দিস বুকস, প্রচুর সেকশন জাস্ট খালি উইকিপিডিয়া থেকে কপি করেছে, উইকিপিডিয়া থেকে জাস্ট খালি কপি আর পেস্ট করেছে, কপি পেস্ট। বুঝতে পেরেছো? এইবার প্রবলেমটা হচ্ছিল, আমাদের একটি বিশাল বড় ডাব্লিউবিসিএস এর বড় সংস্থা আছে পশ্চিমবঙ্গে। হ্যাঁ, ডাব্লিউবিসিএস পড়া, আমি তাদের নামটা বলছি, ডাব্লিউবিসিএস মেড হার্ড। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন সংস্থা। সংস্থাটির নাম হচ্ছিল ডাব্লিউবিসিএস মেড হার্ড। আমি ডাইরেক্ট বললাম না, ইনডাইরেক্ট বললাম। এর একজন কর্ণধার একটি বই লিখেছে, নো ইওর স্টেট ওয়েস্ট বেঙ্গল। সেটি পুরোপুরি উইকিপিডিয়ার কপি পেস্ট। মানে তোমরা যদি উইকিপিডিয়ার ওই চ্যাপ্টারটা খোলো, দেখবে পুরোপুরি একদম জাস্ট কপি করেছে আর পেস্ট করেছে। আর বাংলা অথারগুলো আরো একটু চালাক বেশি, তারা উইকিপিডিয়া জিনিসটাকে বাংলায় ট্রান্সলেটার পাওয়া যায়, সেই ট্রান্সলেটার দিয়ে ট্রান্সলেশন করেছে আর ঢুকিয়েছে। ক্লিয়ার? সো আমি কাউকে মানে ডিমিন করতে চাই না, বাট আমার পার্সোনালি মনে হয় নো ইওর স্টেট ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে এখনো কোনো কম্পিটিটিভ বই মার্কেটে খুব একটা ভালো নেই। হ্যাঁ, ভারতীয় ভূগোল সম্পর্কে কার্তিক বাবুর বইটি মোটামুটি, হ্যাঁ, নো ইওর কার্তিক বাবুর বইটি মোটামুটি, এবং মানে মানে ওই পরীক্ষা ওরিয়েন্টেড যেভাবে আমরা জিওগ্রাফির ক্লাসটি, প্রথম ক্লাসটি করলাম, আমার মনে হয় না চট করে ওইটা ওরকম মেটেরিয়াল মার্কেটের বইগুলোতে আছে। সো বুকসের ব্যাপারে, বাট ইট ইজ নেসেসারি, যারা আমরা ছোটবেলা থেকে বই পড়ে বড় হয়েছি, সো সামনে খালি পিডিএফ থাকলেই হয় না, একটা বই থাকলে আমাদের পক্ষে বেটার বুঝতে, আমাদের সাইকোলজিক্যালি সেটা হেল্প করে। ঠিক আছে, তাহলে বুকসের ব্যাপারে আমরা আলোচনা করলাম, আমরা ট্রেন্ড গুলো দেখে নিলাম। এবার আমরা যাব যে প্রথম চ্যাপ্টারটি লোকেশন অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে কি কি রয়েছে। প্রথমে দেখো প্রশ্নগুলো যেখান থেকে আসে, মানে আমি মানে ফার্স্ট বলি, ডাব্লিউবিসিএস তো এরকম চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস গুলো দেয় না, এক লাইনার লাইনার সিলেবাস দিয়ে দেয়, কিন্তু চ্যাপ্টার আমরা ডেভেলপ কিভাবে করি, প্রশ্নগুলো পিএসসি, এটা যেহেতু পশ্চিমবঙ্গ রিলেটেড, ওয়েস্ট বেঙ্গল পিএসসি প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে বিগত 20-25 বছর ধরে 1999 থেকে করে আসছে, সেই পার্টটি আমরা দেখি। হ্যাঁ, সো প্রশ্নগুলো কিন্তু ম্যাপ নিয়ে আজ পর্যন্ত খুব একটা প্রশ্ন কোনো প্রশ্নই প্রায় করেনি বলতে গেলে। সেই লোকেশনাল ডিটেলসটা ল্যাটিটিউড লঙ্গিটিউড নিয়ে করেছে, ইন্টারন্যাশনাল বর্ডার্স নিয়ে প্রচুর প্রশ্ন করেছে। এই বর্ডার থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসছে। ট্রপিক অফ ক্যান্সার, আগের দিন ভারতবর্ষটা আলোচনা করার সময় ট্রপিক অফ ক্যান্সার পড়েছিলাম। পশ্চিমবঙ্গের ট্রপিক অফ ক্যান্সারটা কোথা কোথা থেকে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে পাস করছে দেখে নেব। এবং লাস্ট যে করিডরস, হ্যাঁ, ভারতবর্ষের কিছু কিছু করিডরস আছে, এনক্লেভস আছে, সেই পার্টগুলো কিন্তু আমরা আজকে দেখে নেব, যে কিভাবে এই পার্টগুলোকে আমরা কোন কোন জায়গাটা পড়বো, কোন কোন জায়গাটা পড়বো না, সেই পার্টগুলো কিন্তু দেখে নেব। করিডোরের বাংলা মানে হচ্ছিল গলি। হ্যাঁ, গলি মানে মানে ভারতবর্ষের মধ্যে বাংলাদেশের কিছু কিছু ছোট ছোট এনক্লেভস রয়েছে, জায়গা রয়েছে। আবার ইন্ডিয়ারও বাংলাদেশের মধ্যে ছোট ছোট জায়গা রয়েছে, এই এনক্লেভস গুলো ট্রান্সফার হয়েছে। হ্যাঁ, ট্রান্সফার করা হয়, ইয়ে করা হয়, সেই ইন্টারন্যাশনাল আমরা আসবো এতে। এবং নেক্সট পার্টটা হচ্ছিল জিওগ্রাফিক্যাল জিওলজিক্যাল এরাস অফ বেঙ্গল। এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন আজ পর্যন্ত ডাব্লিউবিসিএস করেনি, তবুও আমরা বেঙ্গল বেসিনের কয়েকটা ম্যাপ ট্যাপ গুলো একটুখানি মানে মানে জাস্ট একটু চোখ বুলিয়ে নেবো, নিজেরাও চোখ বুলিয়ে নিতে পারো। আমরা মেইনলি এই পার্টটি আজকে দেখে নেব। তোমাদের জন্য ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার যেটা করেছি, যে এই লোকেশন, ফিজিক্যাল লোকেশন অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, আমরা আজকে দুটো চ্যাপ্টার পড়বো, কিন্তু আমরা লোকেশন অফ ওয়েস্ট বেঙ্গল এই চ্যাপ্টারটি পড়বো, প্লাস আমরা ফিজিওগ্রাফি অফ বেঙ্গল সেই চ্যাপ্টারটিও পড়ে নেবো। হ্যাঁ, মানে 1.5 ঘন্টার ক্লাস ঝটপট করে আমরা পড়বো। দেখো, ফিজিক্যাল থেকে 2022 মেইনস, 19-20 প্রিলিমস, 14, 15, 16 এই হচ্ছিল
মানে একদম 23-এও কিন্তু কিছু আসেনি, 23-এর প্রিলিমস মেইনসে এই চ্যাপ্টারটা থেকে কিছু আসেনি, 22-এর থেকে এসছিল। ঠিক আছে, এই হচ্ছিল আমাদের ইয়ে। এবং কোন কোন জায়গা থেকে এসছিল সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি, যে ম্যাপ লোকেশন থেকে কটা প্রশ্ন এসছে। ম্যাক্সিমাম আমাদের প্রশ্ন এসছে এই বর্ডার থেকে, 7খানা প্রশ্ন আমাদের বর্ডার পার্টটা থেকে এসছে। কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছে সেই পার্টটিও এখানে কিন্তু রয়েছে। আমি এর মধ্যে ঢুকলাম না, আমরা প্রথম চলে যাই যে পশ্চিমবঙ্গের এই অরিজিন এবং আমাদের ম্যাপ লোকেশন যে পার্টটা ইম্পর্টেন্ট সেই পার্টটা কিন্তু চলে যায়। আমাদের পশ্চিমবঙ্গের ফরমেশন 15th আগস্ট, যেদিন আমরা স্বাধীন হয়েছি সেই দিনই কিন্তু পশ্চিমবঙ্গ গট রেকগনাইজড অ্যাজ এ ইন্ডিভিজুয়াল স্টেট অফ ইন্ডিয়া। হ্যাঁ, রিঅর্গানাইজেশন অফ স্টেটস আমরা ইন্ডিয়ান পলিটিতে পড়েছিলাম, সেখানে আমরা দেখে নিয়েছিলাম বিভিন্ন স্টেট কোন কোন সময় ভারতবর্ষে ফরমেশন হয়েছে, সেই পার্টটা ইন্ডিয়ান জিওগ্রাফিতে আসে। আমাদের এইখানে ডাব্লিউবিসিএস এই প্রশ্নটি কিন্তু করেছিল। এবং ল্যাটিচিউড আর লঙ্গিচিউড নিয়ে, মানে এইগুলো হচ্ছিল আমার লঙ্গিচিউড আর এই প্যারালাল গুলো হচ্ছিল আমার ল্যাটিচিউড। হ্যাঁ, সো ল্যাটিচিউড লঙ্গিচিউড নিয়ে, লঙ্গিচিউডের মধ্যে থেকে এই প্রশ্নটি করেছে যে কোন কোন লঙ্গিচিউডের মাঝখানে আমাদেরটা অবস্থিত, পশ্চিমবঙ্গ অবস্থিত। দেখো আমাদের পশ্চিমবঙ্গ 89°53 এই ল্যাটিচিউড, এইটা হচ্ছিল বাউন্ডারি, আর বাঁদিকের বাউন্ডারিটা হচ্ছিল 85°, এইটা হচ্ছিল বাউন্ডারি। ঠিক আছে, মানে আমাদের ল্যাটিচিউডিনাল রাইট হ্যান্ড বাউন্ডারিটা হচ্ছিল এই জায়গাটা, আর বাঁ দিকের লঙ্গিচিউডিনাল বাউন্ডারি হচ্ছিল এই জায়গাটা। মানে এই লঙ্গিচিউডটা দিয়ে যেখানে মিশেছে এইটা হচ্ছিল 85.48 মিনিট, 85°48 আর এই বাউন্ডারিটা দিয়ে যেখানে মিশেছে এই জায়গাটা হচ্ছিল 89°53। ঠিক আছে, সো এই হচ্ছিল আমাদের লঙ্গিচিউডিনাল অবস্থান। যে কোনো সময় কিন্তু এই ল্যাটিচিউডিনাল অবস্থানটাও জিজ্ঞেস করতে পারে। মানে উপরের যে পোর্শনটি, উপরের ইয়েটা, সেটা হচ্ছিল আমাদের কত, আমাদের সেটা হচ্ছিল 27°13', আর নিচের যে লাইনটা, এই লাইনটা, এইটা আমাদের কত, এইটা হচ্ছিল 21°25'। মানে ল্যাটিচিউডিনাল ভাবে কত, 21° থেকে 27°, 21 to 27, লম্বা ভাবে কত আমাদের 85 to 89। এইটুকুনি খালি মাথায় রেখে দেবে। হ্যাঁ, মানে লঙ্গিচিউডটা জিজ্ঞেস করেছে, এইটা কোনো না কোনো বছর কিন্তু তোমাদেরকে হট করে জিজ্ঞেস করবে। এবং নেক্সট পার্টটা হচ্ছিল এই যে নর্দার্ন মোস্ট পয়েন্ট এই জায়গাটায়, আর সাউদার্ন মোস্ট পয়েন্ট আমাদের এই জায়গাটায়, এই লম্বটা, নর্থ সাউথ যে লম্বাটা, সেইটা হচ্ছে হলো 623 কিলোমিটার। আর আমাদের ইস্ট ওয়েস্টের যে ডিরেকশনটা, মানে ইস্টার্ন মোস্ট পয়েন্ট আর ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট বলতে আমরা এইটা বুঝি, এই যে ইস্ট ওয়েস্টের ডিরেকশনটা, এটা হচ্ছিল 320 কিলোমিটার ইস্ট ওয়েস্ট ডিরেকশন। ঠিক আছে, এইবার নেক্সট হচ্ছে হলো যে আমাদের সব থেকে ন্যারোয়েস্ট মানে স্ট্রেচ কোনটা, মানে আমাদের ন্যারোয়েস্ট স্ট্রেচ, মানে গলাটা সব থেকে ন্যারো হচ্ছিল আমাদের এই উত্তর দিনাজপুরের এই জায়গাটা। ঠিক আছে, চোপড়া বলে একটি জায়গা উত্তর দিনাজপুরে। কেউ আছো উত্তর দিনাজপুর থেকে? আচ্ছা, নেই। আচ্ছা, দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে। আচ্ছা, 9 কিলোমিটার এটি চওড়া। বিভিন্ন বইতে কিন্তু এটি ডিফারেন্ট দেয়া আছে, অনেক জায়গায় দেয়া আছে শিলিগুড়ি করিডর ইজ দ্য ন্যারোয়েস্ট, শিলিগুড়ি করিডরের 15 কিলোমিটার দৈর্ঘ্য। শিলিগুড়ি করিডরের ভেতরে যদি দেখো, এই চোপড়াটা শিলিগুড়ি করিডরের পার্ট, কিন্তু কিন্তু সব থেকে ন্যারোয়েস্ট পার্ট কিন্তু চোপড়া, 9 কিলোমিটার, এইটা মাথায় রাখবে। হ্যাঁ, অনেক বইতে শিলিগুড়ি করিডর দেয়া আছে, দ্যাট ইজ নট দ্য রাইট আনসার। এবং আমাদের ক্যাপিটাল হচ্ছিল কলকাতা। এ ভারতবর্ষের যদি আমি 7th লার্জেস্ট সিটি বাই পপুলেশন, এবং 88,000 এইসব দেয়া আছে, এবং 14 লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া, এইগুলো কিন্তু দেয়া আছে। এইবার ডাব্লিউবিসিএস হঠাৎ করে একটি প্রশ্ন করেছিল যে ভারতের পশ্চিমবঙ্গের ম্যাপটা, এই যে ম্যাপ এবং এরিয়াটা, এইটা কোন রাষ্ট্রকে রিসেম্বল করে, সিমিলার, সেটা হচ্ছিল ইউরোপের হাঙ্গেরি দেশটাকে, এবং সার্বিয়া তুনিশিয়ার এরিয়াটাও কিন্তু সেম। হাঙ্গেরিটা আমাদের ডাব্লিউবিসিএস এ এসছে একবার প্রশ্ন। ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা বুঝে নিলাম যে ম্যাপ লোকেশন সম্পর্কে কি কি প্রশ্ন আসতে পারে, কিভাবে জায়গাটা আমাদের পড়তে হবে।
ঠিক আছে? আমি আজকে আর বেশি এমসিকিউ করাচ্ছি না, কারণ আমাকে আজকে রাশ করতে হবে। তোমরা নিজেরা এমসিকিউ গুলো একটুখানি দেখে নিও। তাও আমি একটা পার্ট পড়াচ্ছি, যে ৩ নম্বর এমসিকিউটা করো। নর্থ টু সাউথ কত কিলোমিটার ডিসট্যান্স ছিল? নর্থ টু সাউথ আমাদের ডিসট্যান্স কতটা, সেটা উত্তর দেওয়ার চেষ্টা করো। একটু আগে পড়লাম, একটু আগে আমরা পড়ে নিয়েছি নর্থ সাউথ। ভেরি গুড, ভেরি গুড। খুব সুন্দর উত্তর। তাহলে আমাদের, তোমাদের অপশানে আছে 600 কিলোমিটার, 600 কিলোমিটার নিয়ারেস্ট, ভেরি গুড। কিন্তু তুমি যদি দেখো নর্থ সাউথ কিন্তু অ্যাকচুয়ালি 623 কিলোমিটার। ঠিক আছে, মাথায় রাখবে নর্থ সাউথ এক্স্যাক্টলি 623 কিলোমিটার। কিন্তু অপশানে যেহেতু 600 কিলোমিটারের বাইরে কিছু নেই, নিয়ারেস্ট 600 কিলোমিটার, সেই জন্য তোমাকে এটা অপশানে আনসার দিতে হবে। এইবার আমরা নেক্সট পার্টটায় চলে যাই, বর্ডার্স অফ ওয়েস্ট বেঙ্গল। এইখানে কিন্তু দুটো, তিনটে, চারটে তথ্য আছে যেগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমরা আগে প্রথমে ম্যাপটা দেখে নিই, ম্যাপের পার্টটা দেখে নিই যে বর্ডারটা কোন কোন জায়গায়। দেখো কিছু দুটো পার্ট আছে, একটা হচ্ছিল ইন্টারন্যাশনাল বর্ডার্স, আর একটা হচ্ছিল স্টেট বর্ডার্স, মানে বিভিন্ন স্টেটের সাথে যে বর্ডার গুলো এবং ইন্টারন্যাশনাল কান্ট্রির সাথে যে বর্ডার গুলো। ডান দিকে ইস্টের দিকে আমাদের বাংলাদেশ, নর্থে আমাদের আছে, নর্থ ইস্টে আছে, এটা হচ্ছিল নর্থ ইস্ট বলে আমাদের, আর এটা হচ্ছিল ইস্টার্ন ডিরেকশন। আমি ডিরেকশন গুলো বলে দিচ্ছি। এখানে হচ্ছিল ভুটান, একদম নর্থে হচ্ছিল দার্জিলিং এর বরাবর হচ্ছিল সিকিম, নর্থ ওয়েস্টে হচ্ছিল আমাদের নেপাল, ঠিক আছে। বিহার হচ্ছিল আমাদের ওয়েস্টে, একটা বিহারের বর্ডারটা দেখো, উত্তর দিনাজপুরটা কভার করে, এবং মালদার কিছু পার্ট বিহারের সঙ্গে আমাদের বর্ডার, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছিল ওয়েস্টে আমাদের ঝাড়খণ্ডের বর্ডার, মালদার কিছু পার্ট থেকে শুরু করে মুর্শিদাবাদের পার্ট, তারপরে বীরভূমের পার্ট, তারপরে বর্ধমানের পার্ট, তারপরে পুরুলিয়ার প্রচুর পার্ট আমাদের ঝাড়খণ্ডের সাথে কিন্তু বর্ডার রয়েছে, এবং পশ্চিম মেদিনীপুরের বর্ডার ঝাড়খণ্ডের সাথে রয়েছে। এবং সাউথ ইস্টার্ন পার্টে আমাদের উড়িষ্যার সাথে বর্ডার, সেটা হচ্ছিল পশ্চিম মেদিনীপুরের বর্ডার, এবং পূর্ব মেদিনীপুরের বর্ডার, যেটা দীঘার সাথে বর্ডার রয়েছে উড়িষ্যা। এই হচ্ছিল আমাদের এন্টায়ার বর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল, মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে আমরা ইন্টারন্যাশনাল বর্ডার্স গুলো দেখলাম, কটা দেশ? বাংলাদেশ, ভুটান, সিকিম, নেপাল, ঠিক আছে, চারটে দেশ আমরা দেখলাম। আমরা দেখে নিই যে আমাদের তথ্যগুলো ঠিক কিনা। ইন্টারন্যাশনাল বর্ডার এখানে বলছে, আচ্ছা সিকিম ইজ নট ইন্টারন্যাশনাল, এটা স্টেট বর্ডার। ইন্টারন্যাশনাল হচ্ছিল নেপাল, এই যে আমাদের নেপাল, ভুটান আর বাংলাদেশ, ঠিক আছে। তার মানে তিনটে দেশের সঙ্গে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে। এবং কোন দেশের সাথে আমাদের লংগেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার? বাংলাদেশের সাথে আমাদের লংগেস্ট। দেখো একদম কুচবিহার থেকে শুরু হয়েছে, জলপাইগুড়ির কিছু পার্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, এত বড় বর্ডার। এবং সেই বর্ডারের লেন্থটা হচ্ছিল ২২১৬ কিলোমিটার, ঠিক আছে। এবং বাংলাদেশ হ্যাজ দি লংগেস্ট বাউন্ডারি উইথ ইন্ডিয়া অলসো, ঠিক আছে, ৪৪০০ সামথিং কিলোমিটার। লাস্ট ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসে কিন্তু আমরা পড়ে নিয়েছিলাম ৪০৯৬ কিলোমিটার হচ্ছিল বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। ভুটানের সঙ্গে ১৫০ কিলোমিটারের বর্ডার আমাদের ওয়েস্ট বেঙ্গলের, এবং নেপালের সঙ্গে ৯০ কিলোমিটার বর্ডার আমাদের ওয়েস্ট বেঙ্গলের। ভুটানের বর্ডার কোন কোন স্টেট করছে? ভুটানের বর্ডার করছে, দেখো আমাদের কুচবিহার এই পার্টটা একটু বর্ডার করছে, আলিপুরদুয়ার এই পার্টটা বর্ডার করছে, জলপাইগুড়ি পার্টটা বর্ডার করছে। আবার দার্জিলিং এর বর্ডারটা এন্টায়ারলি সিকিম আর নেপালের সাথে, ঠিক আছে। মানে নর্দার্ন বর্ডার্স একটা আছে ইস্টার্ন বর্ডার, যেটা এন্টায়ারলি বাংলাদেশের সাথে। একটা এই পার্টটার বর্ডার ওয়েস্ট বেঙ্গলের, আর একটা ইস্টার্ন বর্ডার, সেইটা বাংলাদেশের সাথে। ইন্টারনাল বর্ডার্স আমাদের 5টা স্টেটের সাথে ইন্টারনাল বর্ডার, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আর কোনটা, 5টা, আর আসামের সাথে, রাইট রাইট, এই 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 পার্টটায়, ইয়েস, আসামের সাথে আমাদের একটি বর্ডার রয়েছে, ঠিক আছে, নর্থ বেঙ্গলের সাথে আসামের বর্ডার, ঠিক আছে। সো এই পার্টে কিন্তু আমাদের 5টা স্টেট বর্ডার। এর মধ্যে ঝাড়খণ্ডের সাথে লার্জেস্ট ৫০০ কিলোমিটারের বর্ডার হচ্ছিল আমাদের ঝাড়খণ্ডের সাথে। এই যে এই বর্ডারটা হচ্ছিল আমাদের সব থেকে লম্বা বর্ডার
উইথ ঝাড়খণ্ড। এই যে লাল জায়গাটা আমি মার্ক করলাম, এটা ঝাড়খণ্ডের বর্ডার। দিস ইজ 500 কিলোমিটার উইথ ঝাড়খণ্ড। ক্লিয়ার? তাহলে বর্ডার স্টেটের ডেটাগুলো তোমাদের কাছে ক্লিয়ার। ঝটপট করে আমি একটি প্রশ্ন তোমাদের সাথে করব, কটা ফরেন দেশের সাথে আমাদের বর্ডার পশ্চিমবাংলার রয়েছে? কটা ফরেন দেশের সাথে আমাদের পশ্চিমবাংলার বর্ডার রয়েছে? ভেরি গুড, ভেরি গুড। তিনটে ফরেন কান্ট্রির সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার রয়েছে, এটা কিন্তু হয়েছে। 6 নম্বর প্রশ্নটা দাও, হাউ মেনি ইন্ডিয়ান স্টেটস হ্যাভ টাচ দি বর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল? 6 নম্বর প্রশ্নটা, 6 নম্বর প্রশ্নটা দাও। দেখো প্রশ্নের উত্তর দেবে 6B 6C এরকম করে দাও, তা নাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, 5টা ভারতীয় স্টেটের সাথে আমাদের এই বর্ডারটি কিন্তু রয়েছে। তাহলে আমরা বর্ডার পার্টটি বুঝতে পারলাম। এইবার আমরা 3 নম্বর টপিক, ট্রপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি রেখা, সেই পার্টটা কিন্তু দেখে নিই। আমাদের এই যে কর্কট ক্রান্তি রেখা যাচ্ছে, দেখো পশ্চিমবঙ্গের বাংলার উপর থেকে যাচ্ছে, এইটা মেইনলি বর্ধমানের উপর থেকে মেজরলি গেছে। ঠিক আছে, আমাদের মেইন হচ্ছিল বর্ধমান, তারপরে বর্ধমানের কোন কোন জায়গা সেই জায়গাগুলো দেয়া আছে, পূর্বস্থলী এবং গুসকরা। হ্যাঁ, পরীক্ষায় যদি দেয় তাহলে কিন্তু এই জায়গাগুলো নিয়েও দিতে পারে। পুরুলিয়ার কোন জায়গাটা থেকে গেছে? আদ্রা জায়গাটা থেকে গেছে। ঠিক আছে, বাঁকুড়ার দুর্লভপুর থেকে গেছে, নদিয়ার কৃষ্ণনগর ধুবুলিয়া থেকে কিন্তু গেছে। ঠিক আছে, নদিয়াটা অলরেডি WBCS জিজ্ঞেস করে নিয়েছে। তাহলে আমাদের ডিস্ট্রিক্ট কটা? ডিস্ট্রিক্ট হচ্ছিল বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া। ঠিক আছে, 4টে ডিস্ট্রিক্টের থেকে কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের এই কর্কট ক্রান্তি রেখাটি গেছে। হ্যাঁ, এবং কলকাতাও খুব কাছে কর্কট ক্রান্তি রেখা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে হলো, আমি আর MCQ গুলো করালাম না, নিজেরা দেখে নিও। ফিজিওগ্রাফিটা বড় চ্যাপ্টার, সেখানে আমাদের যেতে হবে। এইবার ইম্পর্টেন্ট করিডোরস। হ্যাঁ, ইম্পর্টেন্ট করিডোরস মানে আমরা দেখলাম প্রথম পার্টটি যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং আসে, সেটা হচ্ছিল শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর মানে যদি ম্যাপটা দেখো, আমাদের শিলিগুড়ির কাছে, শিলিগুড়ির থেকে এই যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে নর্থ ইস্টে যাওয়ার একটাই রাস্তা, ভারতের থেকে নর্থ ইস্টে যাওয়ার, সেটা হচ্ছিল থ্রু শিলিগুড়ি। এই ছোট জায়গাটি, এই যে ছোট জায়গাটি স্ট্রেচটি দেখছো, এই ছোট জায়গাটি হচ্ছিল একটি চিকেনের নেকের মতো। এইটা হচ্ছিল একটি চিকেনের মাথা এবং এইটা হচ্ছিল চিকেনের নেকটা। সেই জন্য এই জায়গাটিকে চিকেন স্নেক বলা হয়। ঠিক আছে, এবং এই চিকেন স্নেক জায়গাটির উপর কিন্তু চীনের বিশেষ নজর। এই চিকেন স্নেক জায়গাটি হচ্ছিল 20 থেকে 22 কিলোমিটার চওড়া। ঠিক আছে, স্ট্রেচ বলতে চওড়া বোঝাচ্ছে, লম্বা না, চওড়াটা বোঝাচ্ছে। এবং মাথায় রাখবে যে এন্টায়ারলি নর্থ ইস্ট, আসাম, নাগাল্যান্ড, এন্টায়ার নর্থ ইস্টটা অ্যাপ্রোচ করতে গেলে কিন্তু এই শিলিগুড়ি থেকে ভারতবর্ষের মিলিটারি বলো, রেলওয়ে নেটওয়ার্ক বলো, রোড নেটওয়ার্ক বলো, সবই কিন্তু এই জায়গা থেকে যায়। এবং এই শিলিগুড়িতে একটা বড় মিলিটারি, এয়ারফোর্স সব বেস কিন্তু এখানে রয়েছে। এটা এতটাই ইম্পর্টেন্ট প্লেস যে এই ছোট্ট জায়গাটা হচ্ছিল অরুণাচলের একদম সামনে, অরুণাচল থেকেও সামনে এই জায়গাটা। এবং এইখানটায় হচ্ছিল তিব্বত এবং চীন, তার মানে তিব্বত ইজ কন্ট্রোল বাই চীন। এবং সেইখান থেকে, এবং নেপালও কিন্তু টেসিড ভাবে নেপালে থাওয়া বসিয়েছে চীন। হ্যাঁ, বাংলাদেশকে হেল্প করছে চীন, মানে ভারতবর্ষকে চারিদিক থেকে ঘেরার চীনের একটি প্ল্যান রয়েছে। এবং কোনোভাবে যদি এই চিকেন স্নেকটা নিয়ে নিতে পারে যে কোনো দেশ, তাহলে কিন্তু এই এন্টায়ার নর্থ ইস্টটা ভারতের থেকে আলাদা হয়ে যাবে। অটোমেটিক্যালি এন্টায়ার নর্থ ইস্টটা কিন্তু ভারতের থেকে আলাদা হওয়ার প্রচন্ড সম্ভাবনা রয়েছে। সো এই চিকেন স্নেক ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল সিকিউরিটি। ঠিক আছে, এই দেখো চিকেন স্নেকটা, এই যে শিলিগুড়ির এই জায়গাটা হচ্ছিল চিকেন স্নেক, যেখান থেকে আমরা ইয়েতে যাচ্ছি। ম্যাপটি দেখে বোঝার চেষ্টা করো, এইটা হচ্ছিল ভুটান, এইটা হচ্ছিল সিকিম, এবং চায়না কিন্তু একদম এই জায়গাটায় হচ্ছিল আমাদের নাথুলা পাস। এবং ডোকালা, যেখানে ঝামেলা হয়েছিল, ডোকালাম প্লেটু, যেখানে ভারত চীনের যুদ্ধ, মানে সোলজারদের ধাক্কা ধাক্কিয়ে অনেকগুলো সোলজার মারা গেল, সেটা কিন্তু এখান থেকে খুব একটা বেশি দূরে নয়। ঠিক আছে, সো ম্যাপে দেখতে অনেকটা ইয়ে লাগছে।
আরেকটা করিডর হচ্ছিল 3 বিঘা করিডর, যেটা বাংলাদেশের সাথে আমাদের অনেক দিনের ডিসপিউট ছিল। এটা ভারতবর্ষের কুচবিহারে অবস্থিত এবং বাংলাদেশের কিছু কিছু জায়গা আমাদের ভারতে, এইখানে ম্যাপ দিয়ে যদি তুমি দেখো তাহলে বাংলাদেশের কিছু কিছু জায়গাগুলো আমাদের ভারতবর্ষে অবস্থিত, মানে ছোট ছোট এনক্লেভ বলে এগুলোকে, ঠিক আছে। এবং অ্যাপ্রক্সিমেটলি তাদের নম্বর ছিল হচ্ছিল 200, এবং স্টেট ডিস্ট্রিক্টটা হচ্ছিল কুচবিহার ডিস্ট্রিক্ট। এবং ভারতবর্ষেরও কিন্তু 102টা এনক্লেভ বাংলাদেশের মধ্যে ছিল। হ্যাঁ, এনক্লেভ মানে ছোট ছোট পাড়া বা ছোট ছোট জায়গা যেগুলো ভারতে আসা উচিত ছিল, কিন্তু ম্যাপের বাউন্ডারিটা এমন করা হয়েছে, এই ধরো ম্যাপের বাউন্ডারিটা করা এইখানে ছোট ছোট জায়গা, আবার বাংলাদেশেরও ছোট ছোট জায়গা এইখানে। সো ম্যাপের বাউন্ডারিটা এমন ভাবে করা হয়েছে যে আনলাকিলি এই জায়গাগুলো বাউন্ডারির ওপারে পড়ে গেছে। সো বাংলাদেশের এরকম 200টা এনক্লেভ ভারতবর্ষের ভেতর ছিল এবং তারা এই এনক্লেভ গুলো ফেরত চাইছিল, ঠিক আছে। এবং 1971 সালে যখন বাংলাদেশ ফ্রি হয়, একটি প্যাক্ট তৈরি হয় ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে, এবং তখন বাংলাদেশ ডাহাগ্রাম বলে একটি এনক্লেভ তারা নিজেরা রিটেন করে, ঠিক আছে। আর অঙ্গরপোতা বলে একটি এনক্লেভ, এইটা হচ্ছিল তাদের দুটো লার্জেস্ট এনক্লেভ ছিল, ডাহাগ্রাম এই জায়গাটায় আর অঙ্গরপোতা, এই দুটো কিন্তু ওরা নিয়ে নেয়। এবং ভারতবর্ষ যেটা নেয় সেটা হচ্ছিল সাউথ বেরুবারি ইউনিয়ন, এখানে ম্যাপে দেখানো নেই, কিন্তু ভারতবর্ষ সেই সাউথ বেরুবারি জায়গাটা কিন্তু ভারতবর্ষ রেখে দেয়। একটা হচ্ছিল এই এনক্লেভের প্যাক্ট হয়েছিল 1971 সালে, সেকেন্ড এনক্লেভের 119 অ্যামেন্ডমেন্ট দিয়ে অ্যামেন্ডমেন্ট করে ভারত বাংলাদেশকে কিছু এনক্লেভ ট্রান্সফার করেছে, ঠিক আছে। 3 বিঘা করিডরটা আমরা দেখলাম, এখানে অনেক কিছু দেয়া আছে, নিজেরা দেখে নিও। একটি প্রশ্ন মেন্স 2019-এ এসেছিল যে এই 3 বিঘা করিডর যেটা রয়েছে কুচবিহারে সেটা নাম কি, ঠিক আছে। যে বাংলাদেশের যে এনক্লেভ গুলো কুচবিহারে রয়েছে সেটার নাম কি, সেটার নাম 3 বিঘা করিডর, ঠিক আছে। একদম সিম্পল প্রশ্ন এগুলো এসছে। এইবার জিওলজিক্যাল এরাজ অফ ওয়েস্ট বেঙ্গল লাস্ট পার্ট যেটা আছে এখানে, এখানে অনেকগুলো ম্যাপ দেয়া আছে, ঠিক আছে। ম্যাপের মধ্যে দুটো পার্ট আমি বুঝিয়ে দিই, বাকিটা তোমরা কিন্তু নিজেরা পড়ো। মানে জিওগ্রাফিক্যাল এরাস মানে জোনগুলো, রক জোনগুলো ওয়েস্ট পশ্চিমবাংলা। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, ওয়েস্ট বেঙ্গলের জিওলজিক্যাল এরা পড়তে গেলে আলাদাভাবে পড়লে হবে না, তোমাকে বেঙ্গল বেসিনটা পুরোপুরি পড়তে হবে। বেঙ্গল বেসিনের মধ্যে কি কি পড়ে, বেঙ্গল বেসিনের মধ্যে পড়ে হচ্ছিল এই ম্যাপটি দেখো, 3টে পার্ট রয়েছে, একটা হচ্ছিল নর্থ সাব বেসিন, একটা হচ্ছিল ওয়েস্ট সাব বেসিন, আর একটা হচ্ছিল ইস্ট বেসিন। এইটা আজকের বাংলাদেশ, এই যে ইস্ট সাব বেসিনটা, এইটা কিন্তু আজকের বাংলাদেশ। এবং এইখানে বড় করে যদি আমি ম্যাপটা আরেকটু বড় করি, তাহলে এইখানে দেখবে পশ্চিমবঙ্গে কোন কোন জায়গাগুলো, এইটা হচ্ছিল কলকাতা, এইটা হচ্ছিল রাজমহল বেসিন মানে রাজমহল গ্যাপ যেটা, এইটা হচ্ছিল রানীগঞ্জ সিংভূম কোল বেল্ট, এইটা হচ্ছিল ছত্তিশগড়ের কোল বেল্ট, এইটা ভারতবর্ষের নিচের থেকে উঠছে ম্যাপটা, বুঝতে পেরেছো? সো আমাদের বেঙ্গল বেসিনটা কিরকম ভাবে অবস্থিত এইটা পুরোটা এখানে দেয়া রয়েছে। আমি অতটা বোঝালাম না, কারণ এই বেঙ্গল এই জিওলজিক্যাল এরাস থেকে আজ পর্যন্ত ডব্লিউবিসিএস জিজ্ঞেস করেনি, কিন্তু তোমাদের ইয়েতে রেখে দিয়েছি। এবং মাথায় রাখবে এই বেঙ্গল বেসিন বা জিওলজিক্যাল এরা নিয়ে কোনো বইতে কিন্তু কোনো রকম এক্সপ্লানেশন পাবে না। মার্কেটে যত অ্যাভেলেবেল বই আছে কোনো বইতে এই পার্টটা নেই। এই ম্যাপের মধ্যে দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটুখানি দেখে রাখো। এই যে ডান দিকের ফিগারটা দিয়েছি, এখানে কোন পার্টটা কোন সময় তৈরি হয়েছে সেইটা কিন্তু দেয়া আছে, ঠিক আছে। এই এই মানে কোন এরাতে, মানে জিওলজিক্যাল এরাতে কোন পার্টটা তৈরি হয়েছে, যেমন বেঙ্গল এলুভিয়ামটা তৈরি হয়েছে হলোসেন এরাতে, দেবগ্রাম রানাঘাট পার্টটা তৈরি হয়েছে প্লেস্টোসিন এরাতে, ঠিক আছে। এরকম ভাবে অনেক একটা টেবিল দেওয়া রয়েছে, সেই পার্টটা একটু দেখলেও দেখতে পারো। সেকেন্ড যেটা, এইখানে ম্যাপটা একটু তোমরা দেখে নেবে, দেখো বেঙ্গল বেসিনটা বাট এন্টায়ার ইন্ডিয়াটা তৈরি হয়েছে দুটো প্লেট টেকটনিক্সে, একটা ইন্ডিয়ান প্লেট এসে ইউরোপিয়ান প্লেটের সঙ্গে মিশেছে আর তিবেটিয়ান প্লেটের সঙ্গে মিশেছে। এই 3টে প্লেটের সংঘর্ষে কিন্তু ভারতবর্ষ অ্যারাইজ করে।
আমরা লাস্ট ক্লাসে হয়তো ইন্ডিয়ার অ্যারাইজটা মোটামুটি দেখেছি কি না, ওই চ্যাপ্টারটা এখনো হয়নি, ওটা দেখবো। এই সপ্তাহে আছে মনে হয়, নাকি নেক্সট সপ্তাহে আছে। কিন্তু এবং বেঙ্গল পার্টটাও মানে পশ্চিমবঙ্গও কিন্তু সেভাবেই তৈরি হয়েছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সেভাবে তৈরি হয়েছে। এই ম্যাপের মধ্যে দেখো অনেক জায়গায় আমরা দেখা আছে, এই যে রাজমহল গ্যাপটা এখানে, ঠিক আছে, এটা পশ্চিমবঙ্গের হচ্ছিল, মানে কলকাতাটা হচ্ছিল এই জায়গাটায়, এইটা হচ্ছিল কন্টাই বেলটা, দীঘার বেলটা, ঠিক আছে। এইভাবে কিন্তু ছোট ছোট ম্যাপ এখানে করা রয়েছে, অনেকগুলো ম্যাপ করা রয়েছে। জিওলজিক্যাল এরাস নিয়ে আমি আর নিজে থেকে ঢুকলাম না, তোমরা এই বেঙ্গল বেসিন পার্টটি এখানে ম্যাপ ফ্যাপ গুলো তোমরা সম্পূর্ণভাবে সেটা দেখে নেবো। এখানে দেখো অরিজিন অফ বেঙ্গল বেসিন 4টে থিওরি আছে, 4টে থিওরি কিন্তু এখানে দেয়া আছে, ঠিক আছে। আমি আর এর ভেতর ঢুকলাম না, ক্লিয়ার। তাহলে আমরা প্রথম চ্যাপ্টারটি ওয়েস্ট বেঙ্গল ইয়ের পার্টটি এটা কিন্তু আমরা দেখে নিলাম। প্রথম চ্যাপ্টারের মধ্যে যে পার্টগুলো ছিল এই পার্টটা থেকেই কোশ্চেন্স গুলো আসে, এই পার্টটা পুরোপুরি দেখলাম। এই পার্টটা এই জি ড্রাইভের মেটেরিয়াল থেকে তোমরা একটুখানি দেখে নিও, এবং তোমাদের নোটসেও আমি এই জিওলজিক্যাল এরাসটা একটুখানি হাইলাইট করে দেবো। ওকে, আচ্ছা, এইবার আমরা চলে যাই সেকেন্ড চ্যাপ্টারে। তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা আমরা ক্লিয়ার করলাম, সেকেন্ড চ্যাপ্টার ইজ দ্য ফিজিওগ্রাফি অথবা টোপোগ্রাফি বলতে পারো অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আচ্ছা, টোপোগ্রাফি অফ ফিজিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল পড়তে গিয়ে কি কি আমাদের দেখতে হবে, যে আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশনস গুলো কি কি আছে। মানে ফিজিওগ্রাফিক ডিভিশন আর কিছুই নাই, এই যে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা তুমি দেখতে পাচ্ছ, এই ওয়েস্ট বেঙ্গলের ম্যাপের মধ্যে তোমার এই যে এইটা হচ্ছিল মাউন্টেন পার্ট, এইটা হচ্ছিল তরাই ডুয়ার্স পার্ট, এইটা হচ্ছিল নর্থ বেঙ্গল প্লেনস, এটা হচ্ছিল আমাদের সাউথ বেঙ্গল প্লেনস, এটা হচ্ছিল প্লেটু রিজিয়ন, ছোটানাগপুর প্লেটুটা এখানে ঢুকেছে, ঠিক আছে। এইখানে মালদা আর সাউথ বেঙ্গল মিলিয়ে রাঢ়বঙ্গ, বঙ্গ সেই পার্টগুলো রয়েছে। এটা হচ্ছিল আমাদের সুন্দরবন ডেল্টা, এইটা হচ্ছিল আমাদের দীঘার কোস্টাল প্লেনগুলো। এইগুলো হচ্ছিল ফিজিওগ্রাফিক ডিভিশনস। ফিজিওগ্রাফিক ডিভিশনস বলতে এই ফিজিওগ্রাফিক ডিভিশনস এর এক একটা করে নাম দেয়া আছে, এই নামগুলোই এখানে লেখা। একটা হচ্ছিল নর্দার্ন মাউন্টেন্স, আমাদের যে হিলি এরিয়া গুলো আছে। একটা হচ্ছিল ওয়েস্টার্ন প্লেটু, মানে আমাদের এই বাঁ দিকে যে এই প্লেটুটা আছে এইটা হচ্ছিল ওয়েস্টার্ন প্লেটু। আমাদের একটা হচ্ছিল তরাই ডুয়ার্স রিজিয়ন, তরাই ডুয়ার্স মানে হচ্ছিল এই যে পার্টটি, মানে জাস্ট হিমালয় দার্জিলিং শেষ হলো, জলপাইগুড়ি, কুচবিহার এই সব মিলিয়ে আমাদের তরাই ডুয়ার্স রিজিয়ন। নেক্সট হচ্ছিল নর্দার্ন প্লেন্স আর সাউদার্ন প্লেন্স। নর্দার্ন প্লেন্স এর মধ্যে এইটা হচ্ছিল আমাদের রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুর, এই সব জায়গায় নর্দার্ন প্লেন্স। সাউদার্ন প্লেন্স এর মধ্যে দুটো পার্ট, এই পার্টটা হচ্ছিল আমাদের সাউদার্ন প্লেন্স, ঠিক আছে। আর ডেল্টাসদের মধ্যে আমাদের সুন্দরবন হচ্ছিল আমাদের ডেল্টা, আর একটা পার্ট হচ্ছিল স্যান্ড ডিউনস অথবা কোস্টাল প্লেন্স। কোস্টাল জায়গা হচ্ছিল আমাদের এই যে দীঘা, পূর্ব মেদিনীপুর, ওই পার্টটা হচ্ছিল কোস্টাল, ঠিক আছে। এইবার এই পুরো জায়গাটা থেকে আমাদের প্রশ্নগুলো করা হয়। পশ্চিমবঙ্গের ফিজিওগ্রাফি হচ্ছিল এইটা। আমি একটু তাড়াতাড়ি পড়াচ্ছি, আজকে 45 মিনিট ক্লাস হয়ে গেছে আমাদের। দেখো, পশ্চিমবঙ্গের ফিজিওগ্রাফির থেকে রেগুলার প্রশ্ন আমাদের মোটামুটি মেইনসে আসে, এবং প্রিলিমসেও রেগুলার প্রশ্ন কিন্তু আসার চান্স থাকে। আমি এখানে এইগুলো ইনক্লুড করে নিয়েছি, কোন জায়গা থেকে কত প্রশ্ন আসে সেগুলো নিজেরা দেখে নিও, আমি আর তার ভেতর ঢুকলাম না। এখানে অনেকগুলো ম্যাপ দেয়া রয়েছে, ম্যাপটা দিয়েছি তোমাদের একটু বোঝার জন্য যে কোন জায়গায় কোন পার্টটা থাকে। এগুলো ক্লাসে আলোচনা করার দরকার নেই। প্রথম পার্ট আমরা যেটা আলোচনা করব, যে আমাদের এই যে ডিভিশন গুলো আছে, এই ডিভিশনের মধ্যে আমরা ম্যাপে তো দেখে নিলাম কোন কোন ডিভিশন গুলো, কিন্তু এই প্লেনস অফ নর্থ বেঙ্গল বলতে আমরা কোনটাকে বলি, ওয়েস্টার্ন প্লেটু বলতে আমরা কোন জায়গাগুলোকে বুঝি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়ার পার্ট, কিছু কিছু পার্ট, মানে পুরো বাঁকুড়াটা না, বাঁকুড়ার কিছু পার্ট। তরাই ডুয়ার্স রিজিয়ন বলতে আমরা কোনটা বুঝি, একটু বড় করব, এবার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তরাই ডুয়ার্স বলতে আমরা কোনটা বুঝি, কুচবিহার, জলপাইগুড়ি, কিন্তু বক্সা জয়ন্তী রেঞ্জ কিন্তু না। আবার দার্জিলিং এর কিছু লোয়ার পার্ট হচ্ছিল তরাই ডুয়ার্স। তারপরে আমরা বারেন্দ্র ভূমি বলতে কোনটাকে বুঝি, বারেন্দ্র ভূমি বলতে দক্ষিণ দিনাজপুর আর পূর্ব মালদার কিছু কিছু পার্ট নিয়ে বারেন্দ্র ভূমি। এইবার এই রকম একটি টেবিল আমরা তোমাকে করে দিচ্ছি। এই টেবিলটা করা হয়েছে যে ডিফারেন্ট এই যে ডিভিশনস গুলো আমরা
ম্যাপে দেখে নিলাম না, একটু আগে আমরা একটা ম্যাপে দেখছিলাম ডিফারেন্ট ডিভিশনস গুলো, এই রকম ম্যাপ, সেই ম্যাপের ডিফারেন্ট ডিভিশনস গুলোতে কোন কোন জায়গাগুলো কোন কোন জায়গায় অবস্থিত। প্লেন্স অফ সাউথ বেঙ্গল যদি আমি বলি, হ্যাঁ, প্লেন্স অফ সাউথ বেঙ্গল আমি বলি, তাহলে প্লেন্স অফ সাউথ বেঙ্গলের মধ্যে আমার জায়গাগুলো কি কি, চারটে জায়গা কিন্তু আমার প্লেন্স অফ সাউথ বেঙ্গলে রয়েছে। হ্যাঁ, সাউথ বেঙ্গল প্লেন্স এর মধ্যে প্রথম হচ্ছিল রাঢ়বঙ্গ। রাঢ়বঙ্গ মানে ওয়েস্ট মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের পশ্চিম দিকটা, পূর্ব বাঁকুড়া, বর্ধমানের কিছু পার্ট, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর, এই নিয়ে হচ্ছিল রাঢ়বঙ্গ। এবং এখানে পশ্চিম মেদিনীপুর, বীরভূম এই জায়গাকার কিছু জায়গা নিয়ে কিন্তু পূর্ব বাঁকুড়া এই জায়গাকার কিছু জায়গা নিয়ে রাঙামাটি এরিয়া বলা হয়। ঠিক আছে, এই টার্মিনোলজি গুলো ইম্পর্টেন্ট। হট করে তুলে দেবে রাঙামাটি রিজিয়ন পশ্চিমবঙ্গে কোন জায়গায় দেখা যায়। রাঙামাটি রিজিয়ন মানেই রাঢ়বঙ্গ রিজিয়ন, লাল মাটি, সেই জায়গাগুলো কোন জায়গায় রাঢ়বঙ্গে স্পেসিফিক আছে। বর্ধমানে কিন্তু লাল মাটির সেরকম জায়গা নেই, খালি মনে রাখবে রাঙামাটি হচ্ছিল বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ইস্ট বাঁকুড়া, এই জায়গাগুলো রাঙামাটির এরিয়া। তারপরে প্লেন্স অফ সাউথ বেঙ্গলের মধ্যেই আমি যদি দেখো 3 রকম ডেল্টা আছে। হ্যাঁ, আচ্ছা, ডেল্টা মানে হচ্ছে হলো তোমার বদ্বীপ অঞ্চল। হ্যাঁ, বাংলায় বলে বদ্বীপ অঞ্চল। হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে ডেল্টা মানে কি, ডেল্টা মানে বাংলায় বদ্বীপ অঞ্চল। এই বদ্বীপ অঞ্চল কিন্তু 3 রকম বদ্বীপ অঞ্চল হয়। একটা হচ্ছিল বাগড়ি বদ্বীপ অঞ্চল বলে, সেটা হচ্ছিল পূর্ব মুর্শিদাবাদ এবং নদিয়ায় অবস্থিত। একটা হচ্ছিল ম্যাচিওর ডেল্টা প্লেন্স, সেটা হচ্ছিল বর্ধমানের কিছু পার্ট, হাওড়া হুগলি এগুলো ম্যাচিওর ডেল্টা প্লেন্স বদ্বীপ অঞ্চল। আরেকটা হচ্ছিল অ্যাক্টিভ বদ্বীপ অঞ্চল। অ্যাক্টিভ বদ্বীপ অঞ্চল মানে একদম সমুদ্রের বদ্বীপ গুলোর একদম মুখে, মানে যেখানে নদীগুলো গিয়ে সমুদ্রে মিশছে, মানে সুন্দরবন সংলগ্ন এরিয়া, সুন্দরবনটা নয় কিন্তু, সুন্দরবনটা একেবারে ডেল্টার মধ্যে পড়ে গেল। হ্যাঁ, সো এইটা হচ্ছিল বদ্বীপের মুখে গিয়ে পড়ছে, মিশছে, সেই জায়গাগুলো হচ্ছিল অ্যাক্টিভ ডেল্টা রিজন। ঠিক আছে, সো এরকম ভাবে প্রত্যেকটা রিজন ভাগ করা আছে এবং ম্যাপে কিন্তু তুমি প্রত্যেকটা রিজন হাইলাইট করতে নিজে থেকে পারবে। এই টেবিলগুলো হচ্ছিল ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো দিস কাইন্ড অফ টেবিল ইউ উইল ফাইন্ড ইন নো বুক। আমি তোমাকে বলছিলাম না যে কোনো বই কিন্তু পশ্চিমবঙ্গ ভূগোল বা পশ্চিমবঙ্গ নিয়ে অ্যাডিকুয়েট নয়, মানে যেভাবে নোটস গুলো আছে সেইভাবে কিন্তু অ্যাডিকুয়েট বইতে পাবে না। ফার্স্ট ফিজিওগ্রাফির ডিভিশনসটা আমরা দেখেছি যে নর্থের থেকে আমরা নামতে নামতে আসবো একদম সাউথ বেঙ্গল অব্দি। প্রথম নর্থে হচ্ছিল দার্জিলিং অঞ্চল, মানে পার্বত্য অঞ্চল। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলগুলো আমরা দেখে নিই। পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চল আমরা বলি, এবং এখানকার মেইন ডিস্ট্রিক্টস গুলো হচ্ছিল দার্জিলিং এবং জলপাইগুড়ি। তোমরা দেখতে পাচ্ছ তো, একটু বড় করা লাগবে? ইজ ইট ভিজিবল? প্রত্যেকের কাছে ভিজিবল তো? ওকে, ওকে, ওকে। তাহলে আমরা দার্জিলিং এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট গুলো দেখো, এই যে দার্জিলিং ডিস্ট্রিক্টের ম্যাপটা তোমাকে দেয়া হয়েছে, এখানে ম্যাপটা দেখতে পাচ্ছ তো, এই যে দার্জিলিং ডিস্ট্রিক্টের ম্যাপটা, এইটা হচ্ছিল দার্জিলিং ডিস্ট্রিক্টের ম্যাপ। আর তোমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ম্যাপটা কোনটা, এই বড়টা হচ্ছিল তোমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ম্যাপ। ঠিক আছে, নিচে হচ্ছিল কোচবিহার, দার্জিলিং এর বাঁদিকে হচ্ছিল নেপাল, এই জায়গাটায় সিঙ্গালিয়া রেঞ্জের উপরে হচ্ছিল সিকিম, আর ডান দিকের এখানকার ভুটানের সাথে বর্ডার। ঠিক আছে, অনেকে ম্যাপটা পরিষ্কার ছিল না পশ্চিমবঙ্গে, আজকের ক্লাসের পর দেখবে পশ্চিমবঙ্গের ম্যাপটা অ্যাটলিস্ট একটু পরিষ্কার হবে তোমাদের কাছে। ঠিক আছে, এবং আমরা জানি যে কাঞ্চনজঙ্ঘা আমাদের হাইয়েস্ট পিক। কাঞ্চনজঙ্ঘা কিন্তু মানে আমাদের এইখানে নয়, মানে দার্জিলিং এর ভেতর নয়, তবুও এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘা অবস্থান, সেই জন্য এখানে দেয়া আছে পিকস গুলো, মেইন পিকস গুলো। আরে পিকস বাংলা মানেটা জানো না? পিক মানে হচ্ছিল শিখর, শৃঙ্গ, শৃঙ্গ, পর্বত শৃঙ্গ। এই এত ইংরেজিতে কাঁচা হলে তো মুশকিল, তাই না? আচ্ছা, আমাদের যেটা মনে রাখতে হবে যে সান্দাকফুটা হচ্ছিল পশ্চিমবঙ্গ হাইয়েস্ট পিক। দ্য হাইয়েস্ট পিক ইন ওয়েস্ট বেঙ্গল ইজ সান্দাকফু, এবং এটা যে পাহাড় বা যে পাহাড় রেঞ্জে অবস্থিত
সেই শৃঙ্গ, রেঞ্জ মানে হচ্ছিল শৃঙ্গ, যে পাহাড় শৃঙ্গতে অবস্থিত সেটাকে বলে সিঙ্গালিয়া রেঞ্জ, সিঙ্গালিয়া রিজ। ঠিক আছে? সো এই সান্দাকফুটা পরীক্ষায় আসে, এবং অন্য পাহাড়গুলো হচ্ছিল, পিকগুলোর নাম হচ্ছিল ফালুত, যেটাও দূরবীন দ্বারা, টাইগার হিল, ছোট সিনচুলা, ঘুম দার্জিলিং এর, এগুলো হচ্ছিল আর বাকি পিকগুলো। ঠিক আছে? নদীগুলো কি কি বয়ে গেছে? মেছি নদী বয়ে গেছে, ভারত নেপাল বর্ডার, মানে এই যে বর্ডারে, এই বর্ডারটায় মেছি নদী বয়ে গেছে। তার তার বাইরে তিস্তা, রঙ্গিত, জলঢাকা, মহানন্দা, বালাস, এগুলো হচ্ছিল ইয়ে। এর মধ্যে থেকে তিস্তা নদীটি কিন্তু আমাদের পক্ষে ইম্পর্টেন্ট। ঠিক আছে? এখানে কতগুলো মাউন্টেন রেঞ্জের হাইয়েস্ট পিক গুলো দেয়া আছে। সান্দাকফুটা হচ্ছিল সিঙ্গালিয়া রেঞ্জের হাইয়েস্ট পিক, দার্জিলিং কার্সিয়াং রেঞ্জের টাইগার হিলটা হাইয়েস্ট পিক, সিনচুলা রেঞ্জের সানচুলিটা হাইয়েস্ট পিক, চোলা রেঞ্জের ডেলো হিলসটা হাইয়েস্ট পিক। এর মধ্যে সিঙ্গালিয়া রেঞ্জটাই, সান্দাকফুটা তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম আসে। ক্লিয়ার? তাহলে প্রথম পার্টটি ক্লিয়ার হলো। সেকেন্ড পার্টটি আমরা দেখব, এই যে তিস্তা নদীটি ইম্পর্টেন্ট বললাম, তিস্তা নদীটি এই রিজিয়নটাকে, এই যে তিস্তা নদীটি বয়ে গেছে এই রিজিয়নটাকে 1 নম্বর আর 2 নম্বর ভাগে ভাগ করেছে। ঠিক আছে? দুটো ভাগে তিস্তা নদী ভাগ করেছে, সেটা আমরা পরবর্তী ম্যাপে দেখে নেব। এই যে তিস্তা রানস নর্থ সাউথ, এই যে তিস্তা নদীটি নর্থ এবং সাউথে রান করছে, এইটি হচ্ছিল আমাদের তিস্তা নদী, পুরো দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে নিচে নেমেছে, এবং দুটো পার্টে ভাগ করে, একটা হচ্ছিল ওয়েস্টার্ন পার্ট, একটা হচ্ছে, এইটা হচ্ছিল ইস্টার্ন পার্ট, একটা হচ্ছিল ওয়েস্টার্ন পার্ট। এবার আমরা ম্যাপটা একটু বড় করে দেখে নিই যে দার্জিলিংটাকে কি, মানে নর্থ বেঙ্গলটাকে কিভাবে তিস্তা নদী দুভাগে ভাগ করেছে। তিস্তা নদী এই বোল্ড কালো জায়গাটা, ম্যাপটা, লাইনটা যেটা নেমেছে সেইটা হচ্ছিল তিস্তা রিভার। বুঝতে পারছো তো? প্রত্যেকে দেখতে পাচ্ছ তিস্তা নদীটি? এবং এই দেখো গ্রে এরিয়া যেইগুলো আছে না, গ্রে গ্রে এরিয়া, এইগুলো হচ্ছিল মাউন্টেন, পর্বত্য অঞ্চল, একটু পাহাড়ি এরিয়া, এইগুলো হচ্ছিল মাউন্টেনিয়াস এরিয়া। আর এমনি ফাঁকা যে লাইন জায়গাগুলো আছে সাদা সাদা, এগুলো হচ্ছিল প্লেনস। হ্যাঁ, এবং পাহাড় ঘেঁষা প্লেনস মানে হচ্ছিল এটাই তরাই ডুয়ার্স রিজন। তরাই কোনটাকে বলে, ডুয়ার্স কোনটাকে বলে, সেটাও আমরা দেখে নেব। এই নদীটা দেখো, এই দিকে ওয়েস্টার্ন সাইড আমরা দেখে নিয়েছিলাম যে কুচবিহার, আর এই দিকে হচ্ছিল ইস্টার্ন সাইড, ইস্টার্ন সাইডের দিকে বাংলাদেশের মধ্যেও পড়ে যাচ্ছে, এবং ওয়েস্টার্ন সাইডে কিন্তু ইন্ডিয়া, সেই পার্টটা ওয়েস্টার্ন সাইডে পড়ে যাচ্ছে। এই জায়গাটায় হচ্ছিল শিলিগুড়ি। তিস্তা নদী দেখো, যে শিলিগুড়িতে তোমরা যদি যাও, তিস্তা নদী একদম শিলিগুড়ির সামনে। এইখানটায় কিন্তু তিস্তা ব্যারেজ বাঁধটি দেয়া আছে, যেখানে বাংলাদেশে ঢোকার আগে এই তিস্তা বাঁধটি কিন্তু সেখানে দেয়া আছে। সেই তিস্তা নদীর জল ছাড়া নিয়ে এই বাঁধটাকে নিয়েই কিন্তু কথাবার্তা চলছে যে এখান থেকেই বেশি কিউসেক জল বাংলাদেশকে ছাড়তে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখন কি পড়ে নিলাম, দুটো পার্ট কিভাবে তিস্তা নদী ভাগ করে, এটা ক্লিয়ার প্রত্যেকের কাছে। চলো এইবার নর্দার্ন মাউন্টেন্সে আমাদের কিছু কিছু জায়গা আছে, রেঞ্জ আছে, যেটাকে আমাকে মনে রাখতে হবে। আমি একটু ম্যাপটা দেখিয়েছি, কেউ ট্রেকিং করতে ভালোবাসলে ট্রেকিং এর ম্যাপটা থেকে এখানে দেখতে পারবে যে এই হচ্ছিল আমার শিলিগুড়ি, এই হচ্ছিল, আমি কালো পেন দিয়ে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এই হচ্ছিল আমার শিলিগুড়ি, এই জায়গাটা। ঠিক আছে? তুমি নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি স্টেশন ট্রেনে করে পৌঁছলে, আর বাঁদিক থেকে ট্রেকিং করতে উঠতে থাকলে এই বাঁদিকটা হচ্ছিল, উঠে গিয়ে মিরিক প্রথমে পড়বে, এটা হচ্ছিল নেপাল বর্ডার, বাঁদিকটা হচ্ছিল নেপাল বর্ডার, এই সুখিয়া প্রহরী, এপাশ থেকে বিজনবাড়ি, এই গিয়ে গিয়ে ফালুত বলে একটি পিক রয়েছে। ঠিক আছে? আর দার্জিলিংটা কিন্তু এইখানটায় অবস্থিত। ঠিক আছে? তোমরা যে নর্মাল শিলিগুড়ি থেকে দার্জিলিং যাও, সেটা হচ্ছিল এই যে কার্সিয়াং গেলে, এখানে কার্সিয়াং থেকে আবার ঘুম গেলে, ঘুম থেকে দার্জিলিং, এই হচ্ছিল দুটো রুট। একটা রুট হচ্ছিল নেপাল বর্ডার হয়ে একদম ফালুতে গিয়ে পৌঁছায়, একটা রুট হচ্ছিল কার্সিয়াং হয়ে একেবারে দার্জিলিং এ গিয়ে পৌঁছায়। ক্লিয়ার? এভরিওয়ান ক্লিয়ার তো ভাই? মোরলেস দার্জিলিং এর ম্যাপটা একটু ক্লিয়ার তো? মনে হচ্ছে ট্রেকিং ক্লাস করছি। এনিওয়ে আমারও পড়াতে ভাল লাগছে, হ্যাঁ, মানে নতুন নতুন জিনিসগুলো দেখতে পাচ্ছি।
নেক্সট হচ্ছিল যেটা পরীক্ষায় আসবে যে সিঙ্গালিয়া রেঞ্জটি কোথায়। একটু আগে বলেছিলাম যে সিঙ্গালিয়া রেঞ্জটি হচ্ছে হলো নেপাল বর্ডারে। এই যে দেখো এই ম্যাপটি রয়েছে, এই ম্যাপটি নেপাল বর্ডারে, এইটা হচ্ছিল সিঙ্গালিয়া রেঞ্জ। এই পাহাড়টা, এই যে বাঁদিক থেকে যে রেঞ্জটা উঠে গেছে, বাঁদিক থেকে ভারত নেপাল বর্ডারের যে পাহাড়টা, সেইটাকে আমরা সিঙ্গালিয়া রেঞ্জ বলি। ঠিক আছে, আচ্ছা। এবং সিঙ্গালিয়া রেঞ্জটা দুটো জায়গাকে ফারাক করে, নেপালকে দার্জিলিং এর থেকে ফারাক করে এবং সিকিমকে নেপালের থেকে ফারাক করে। ঠিক আছে, তার মানে এই সিঙ্গালিয়া রেঞ্জটা কিন্তু অনেক বড়, মানে অনেক বড় জায়গা ধরে সিঙ্গালিয়া রেঞ্জটা যাচ্ছে। এবং এইখানে চারটে হাইয়েস্ট পিক আছে। একটা হচ্ছিল সান্দাকফু, যেটা হচ্ছিল হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল। একটা হচ্ছিল ফালুত, যেটা হচ্ছিল সেকেন্ড হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল। বাকি দুটো মনে রাখার কোনো দরকার নেই। এইটা হচ্ছিল 1 নম্বর রেঞ্জ, সিঙ্গালিয়া রেঞ্জটা হচ্ছিল 1 নম্বর রেঞ্জ। 2 নম্বর রেঞ্জ হচ্ছিল সিনচুলা রেঞ্জ, যেটা ভুটান আর জলপাইগুড়ির বর্ডার। ভুটান আর জলপাইগুড়ির বর্ডার মানে আমরা দেখে নিয়েছি এই উপরের পার্টটা। আমরা ম্যাপে যাই, দাঁড়াও ম্যাপটা খুলি। এই যে এই ম্যাপটা যদি দেখো, তাহলে ভুটান আর জলপাইগুড়ির বর্ডার কোন জায়গাটা এই ম্যাপটার মধ্যে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ। এইটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আর এই এরিয়াটা হচ্ছিল ভুটান। ঠিক আছে, তার মানে আমার বর্ডারটা হচ্ছিল, এই এরিয়াটা হচ্ছিল আমার বর্ডার। এই বর্ডারটার যে পাহাড়টি যাচ্ছে, সেই পাহাড়টিকে আমরা বলছি সিনচুলা রেঞ্জ। ঠিক আছে, এই পাহাড়টিকে আমরা কি বলছি? সিনচুলা রেঞ্জ, সিনচুলা রেঞ্জ। আর এই যে নেপালের সঙ্গে যে বর্ডারটি, পাহাড়টি যাচ্ছে বাঁ দিক থেকে, এই পাহাড়টিকে আমরা বলছি সিঙ্গালিয়া রেঞ্জ। আমরা একটু আগে পড়েছিলাম এইটা দার্জিলিং ডিস্ট্রিক্ট, দার্জিলিং এর সাথে নেপালকে ফারাক করে আর সিকিমের সাথেও ফারাক করে। উপরে সিকিমের সাথে বর্ডার রয়েছে নেপাল, মানে এই জায়গাটার উপরে সিকিমের সাথে বর্ডার রয়েছে নেপাল। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে সিঙ্গালিয়া রেঞ্জ কোনটি আর সিনচুলা রেঞ্জ কোনটি, দুটোই কিন্তু তোমরা বলা উচিত, বলতে পারবে আশা করি। ক্লিয়ার? ওকে, আর একটু তো পড়তে হবে ভাই, ভাল লাগছে না নাকি? আচ্ছা, চলো, ভাল লাগছে, ওকে। চলো, জিওগ্রাফি ইজ অল অ্যাবাউট ম্যাপস। একটু ভালো করে পড়লে দেখবে এখানে দেখো অনেক কিছু ডিটেলস দেওয়া রয়েছে। কার্শিয়াংটাকে ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয়, মানে সাদা অর্কিড ফুল তৈরি হয়। পেডং বলে একটি জায়গা আছে কার্শিয়াং এর কাছে, সেটাকে ভুটানি, মানে আমাদের ল্যান্ড অফ ফার্স বলা হয়। প্রাচীন সিল্ক রুট এই জায়গা থেকেই গিয়েছিল, পেডং এর পাশ থেকে কার্শিয়াং এর সামনে, ওই জায়গা থেকে কিন্তু আদিম সিল্ক রুটটা গেছিল। ঠিক আছে, এই ডেটাগুলো কেন দেওয়া হয়েছে? এই ডেটাগুলো তোমাদের পরীক্ষা যোগ্য বলেই দেওয়া হয়েছে। এই ডেটাগুলো কেন দেওয়া হয়েছে দেখো, সান্দাকফুটা অলরেডি WBCS এসছে। ঠিক আছে, তো সেই অনুযায়ী কিন্তু ডেটাগুলো তোমাদের সামনে দেওয়া হয়েছে। ক্লিয়ার? 1 ঘন্টা ক্লাস হয়ে গেল। আই হোপ দ্যাট ইউ আর ফাইন্ডিং দিস ক্লাস অ্যাজ ইন্টারেস্টিং। জিওগ্রাফি ক্লাসগুলোতে অনেক অ্যাটেন্ডেন্স থাকে আমাদের। এনিওয়ে, এইবার নর্দার্ন মাউন্টেন্স এর ইম্পর্টেন্ট পিকস গুলো এখানে দেয়া আছে, কোন ডিস্ট্রিক্টে আছে, হাইট কত এবং ডিটেলস মানে কোন রিজে আছে সেই পার্টটাও দেয়া আছে। এর মধ্যে থেকে সান্দাকফু আর ফালুতটি কিন্তু দেখে রেখো, এই দুটোই কিন্তু মেইনলি পরীক্ষায় আসে। আর টাইগার হিল এই জায়গা থেকে, আর ঘুম আর দূরপিনদারা, এই পাঁচটা কিন্তু কোন স্টেটে অবস্থিত হঠাৎ করে দিয়ে দেবে তোমাদের, যে আমাদের দূরপিনদারাটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত। দূরপিনদারাটা কিন্তু দার্জিলিং নয়, দূরপিনদারাটা কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত। দূরপিনদারার মানে হচ্ছে হলো বাইনাকুলার হিল, মানে আমরা বাংলায় দূরবীন বলি না বাইনাকুলারকে, যেটা চোখে লাগিয়ে দেখে দূরের জিনিস সামনে করে, সেই সেই পার্টটা কিন্তু আমাদের দূরপিনদারার মানে। ওকে, আচ্ছা, এরকম প্রচুর টেবিলগুলো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। সান্দাকফুর ব্যাপারে এখানে কিছু কিছু দেয়া আছে। এখানে দেখবে সিঙ্গালিয়া রিজে ওটা অবস্থিত, একটু আগেই পড়লাম। এই পার্টটা কিন্তু আমাদের পরীক্ষায় আসছে। সিঙ্গালিয়া ন্যাশনাল পার্কটি কোন, মানে সান্দাকফুটি কোন ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত, সেটা সিঙ্গালিয়া ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত। একটি প্রশ্ন করেছিল যে পোলস্টার পশ্চিমবঙ্গের কোন জায়গায় দাঁড়িয়ে পোলস্টার থাকে হাইয়েস্ট অ্যাঙ্গেল
ইন দ্য স্কাই ফ্রম ইটস পিক দেখা যাবে। হাইয়েস্ট অ্যাঙ্গেল মানে সব থেকে বেশি অ্যাঙ্গেলে দেখা যায় পশ্চিমবঙ্গের কোন জায়গা থেকে, যে কোনো তারাকে। সেটা হচ্ছিল যে কোনো জায়গাকার হাইয়েস্ট পিক যেটা হয় সেখান থেকে যদি তুমি যে কোনো তারাকে দেখো তোমার কাছে মনে হবে, মানে হাইয়েস্ট অ্যাঙ্গেল মানে তোমার কাছে মনে হবে, সেই জন্যই সেটাকে হাইয়েস্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, এইটা মনে রাখবে। হ্যাঁ, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছিল। ফালুত সেকেন্ড হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল, কোন দুটো স্টেট বর্ডার করে? ওয়েস্ট বেঙ্গল, সিকিম। আর এদিকে সিঙ্গালিয়া ন্যাশনাল পার্কের মধ্যেই ফালুতটাও কিন্তু আমাদের অবস্থিত। ঠিক আছে, দার্জিলিং কার্সিয়াং রেঞ্জ, ঘুম রেঞ্জ, হিলস ইস্ট অফ তিস্তা। ঠিক আছে, তিস্তা নদীর ইস্টের দিকে অনেকগুলো হিলস রয়েছে, সেই পার্টস গুলো কিন্তু এখানে দেয়া আছে, এগুলো তোমরা দেখে নিও, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। সিনচুলা রেঞ্জটা একটু আগে বুঝিয়েছিলাম, জলপাইগুড়ির সাথে ভুটানের বর্ডার, আমি আর এক্সট্রা করে কিছু বোঝাচ্ছি না। আমাদের এবার নর্দার্ন মাউন্টেন্স থেকে একটি পার্ট মাথায় রাখবে, যে কার্স্ট ল্যান্ডফর্ম। ঠিক আছে, কার্স্ট মানে আর কিছুই না, চুনা পাথর। ঠিক আছে, চুনা পাথরের ল্যান্ডফর্ম আমাদের কিন্তু প্রচুর আমরা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে দেখতে পাই। তুমি যদি ম্যাপের মধ্যে দেখো তাহলে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টটা কোথায়? আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টটা হচ্ছিল এই জায়গাটায়, হচ্ছিল আলিপুরদুয়ার, এবং দিস ইজ দা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এই যে ফালাকাটা তোমার যাচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টটা বাঁ দিকে, এই ডান দিকটা হচ্ছিল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আলিপুরদুয়ারের সাথে এই যে আসামের বর্ডার আছে, এইটা ভুটানের বর্ডার হয়ে গেল। ঠিক আছে, এইখান থেকে আবার কিন্তু জলপাইগুড়ি শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টটা, এই যে এন্টায়ার ডিস্ট্রিক্টটা আলিপুরদুয়ার, এখানে কিন্তু আমরা চুনাপাথর আকৃতির ল্যান্ডফর্ম দেখতে পাই। এইটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস এ আজ পর্যন্ত আসেনি, কিন্তু অনেক পরীক্ষায় এসছে, সেই জন্য আমরা তুলে ধরেছি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট প্রশ্নগুলো আর করালাম না, কারণ খুব তাড়াতাড়ি আজকে যেতে হচ্ছে, তা নাহলে শেষ হবে না। হ্যাঁ, এইবার আমরা প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে, এমসিকিউ তোমরা পাচ্ছ তো, ম্যাডাম পাঠাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, না পেলে ম্যাডামকে ফোন করো। হ্যাঁ, পাচ্ছ, ঠিক আছে। ওয়েস্টার্ন প্লেটু মানে তুমি জায়গাগুলো দেখো, ওয়েস্টার্ন প্লেটু এখান থেকে মানে এই জায়গাটা হচ্ছিল ওয়েস্টার্ন প্লেটু। আমাদের প্লেটু রিজিয়ন একটাই আছে পশ্চিমবঙ্গের, সেটা হচ্ছিল ছোটানাগপুর প্লেটুর এক্সটেনশন। এইটা হচ্ছিল ঝাড়খণ্ড, এই পুরোটাই হচ্ছিল ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে ছোটানাগপুর প্লেটু, তার এক্সটেনশন হচ্ছিল, মানে এন্ড হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের এই রিজিয়নটা। এটা কোন কোন রিজিয়ন? পুরুলিয়া হচ্ছিল মেজর পার্ট, তারপরে এই জায়গাটা বাঁকুড়াও দেখা যায়, ওয়েস্টার্ন মিদনাপুর, নর্থ ওয়েস্ট মিদনাপুর, এই এরিয়াগুলোতে দেখা যায়। এখানে দু রকম নদী আমাদের এখানে বয়, দুটো মেইন নদী, একটা হচ্ছিল কনসাই নদী, এবং আরেকটা হচ্ছিল সুবর্ণরেখা। হাইয়েস্ট পয়েন্ট হচ্ছিল অযোধ্যা পাহাড়ের চামতাবুরু হচ্ছিল হাইয়েস্ট পিক। ঠিক আছে, অনেক জায়গায় অনেক পরীক্ষাতে হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক বলে গোর্গাবুরু উত্তর দেয়া আছে। গোর্গাবুরু কিন্তু হাইয়েস্ট পিক নয়, অযোধ্যা পাহাড়ের হাইয়েস্ট পিক হচ্ছিল চামতাবুরু হিল, 712 মিটার, হাইটটাও সেই জন্য এখানে দিয়ে রেখেছি। অনেক মেজর মেজর বইতে গর্গাবুরু বলে দেয়া আছে, সেটা কিন্তু ভুল উত্তর। ঠিক আছে, এখানে বিহারীনাথ আর শুশুনিয়া পাহাড়, এই দুটোও কিন্তু আছে। বিহারীনাথ সম্পর্কে মনে রাখবে, বাঁকুড়া ডিস্ট্রিক্টের টলেস্ট পিক হচ্ছিল বিহারীনাথ। পাঞ্চেন হিল, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, সবই কিন্তু এই জায়গাটায় অবস্থিত। নদী কোন কোন নদীগুলো আছে? নদীর মধ্যে হচ্ছে হলো আমাদের মেইন ফর্ম হচ্ছে হলো দামোদর নদী, অজয় নদী, ময়ূরাক্ষী, শিলাই, সুবর্ণরেখা, প্রত্যেকটাই রেইনফেড রিভার্স, এই জায়গা থেকে কিন্তু ফ্লো করে। ঠিক আছে, নেক্সট পার্টটি, এই যে হিলস এবং ডিস্ট্রিক্ট, কোন পাহাড়টি কোন ডিস্ট্রিক্টে অবস্থিত। পাহাড় বলতে এই পাহাড়গুলো আমি বলছি না, এই যে ওয়েস্টার্ন প্লেটু রিজিয়নে যে পাহাড়গুলো পিকস গুলো রয়েছে তার কথা বলছি। কেন এই টেবিলটি দেয়া আছে? অযোধ্যা পাহাড় কোন ডিস্ট্রিক্টে অবস্থিত সেটা তোমার প্রশ্নপত্রে আসতে পারে। মামা ভাগ্নে পাহাড় কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? বীরভূম ডিস্ট্রিক্টে, সেটা তোমার প্রশ্নে আসতে পারে। বিহারীনাথ পাহাড় কোন ডিস্ট্রিক্টে অবস্থিত, সেটা তোমার প্রশ্নে কিন্তু আসতে পারে। ঠিক আছে, এবং এই পাহাড়গুলোর বিশেষত্ব হচ্ছে হলো টিলা।
আমরা এইখানে কোন ফর্ম অফ পাহাড় দেখতে পাই? আমরা হিমালয়াজের মতো দেখতে পাই না, এখানে লোকাল ল্যাঙ্গুয়েজকে সেটাকে টিলা বা ডুংরি বলা হয়। ঠিক আছে? এবং দুটো নদীর মাঝখানে, কংসাবতী এবং সুবর্ণরেখা নদীর মাঝখানে দুটো পাহাড় রয়েছে, বাঘমুন্ডি এবং অযোধ্যা পাহাড়। কেন এই দুটো নদীর কথা বললাম? পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু এভাবেই দেবে, বাঘমুন্ডি পাহাড়টা কোন দুটো নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত। ঠিক আছে? এবং এই পাহাড়ে দুটো নদীর যে মাঝখানে, এটা প্লেটু রিজেন। প্লেটু মানে নর্মাল সি লেভেল থেকে একটু উঁচু জায়গা, সেটাকে আমরা বরাভূম বলি অনেক সময়। এই জায়গাটাকে আমরা বরাভূম বলি। এই বরাভূম কোন জায়গাটিকে বলে সেটাও কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রের পার্ট। বক্রেশ্বরে আমরা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে কিন্তু হট স্প্রিং আমরা দেখতে পাই। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীকালে আরেকটি পোর্শন এই জায়গা থেকে আসতে পারে যে প্লেটু রিজন, আমরা কোন পার্টটি পড়ছি? আমরা ওয়েস্টার্ন প্লেটু রিজন পার্টটি পড়ছি। ওয়েস্টার্ন প্লেটু রিজন পার্টটি আমরা পড়ছি। ম্যাপে আমরা এই জায়গায় অবস্থিত। এখানে কিন্তু বীরভূমের কিছু পার্ট ওয়েস্টার্ন প্লেটু রিজনের মধ্যে পড়ে, মানে শান্তিনিকেতন প্রত্যেকেই ট্রাভেল করেছো, এবং শান্তিনিকেতন অলসো পার্টস অফ শান্তিনিকেতন, মানে বীরভূম বড় জায়গা, সেই পার্টস শান্তিনিকেতনের পার্টটা কিন্তু এই এই রিজনের মধ্যে, ওয়েস্টার্ন প্লেটুর মধ্যে পড়ে। এবং শান্তিনিকেতনে গিয়ে তোমরা একটি জায়গায় নিশ্চয়ই গেছো, খোয়াইয়ের মেলা। খোয়াইয়ের মেলা শান্তিনিকেতনে বসে, এবং সেই খোয়াই মানে কি এইখানে হচ্ছিল সেটাই পড়া। খোয়াই মানে হচ্ছিল ব্যাডল্যান্ডস। খোয়াই মানে হচ্ছিল ব্যাডল্যান্ডস। ব্যাডল্যান্ডস মানে কিছুই না, এটা উইন্ড আর ওয়াটার ইরোশনের ফলে হয়। এই দেখো, এই ছবিটা আমি একটু বড় করে দেখাচ্ছি, দেখবে খোয়াই জায়গাগুলো, তোমার দেখবে এরকম টিলা পাহাড় রয়েছে, ছোট ছোট, একদম পাহাড় নয়, ছোট ছোট টিলা রয়েছে, এবং মাঝখান থেকে এরকম একটি ছোট্ট জলের নদীর মতো বয়ে যাচ্ছে। এইখানে দেখো ছোট্ট জলের নদী বা নদীর মতো একটা কিছু বয়ে যাচ্ছে, বা সেই জায়গার নদী জল বয়ে যাওয়ার ছাপটা রয়েছে। এদিকে ছোট 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 আমার উঁচু বাউন্ডারি জায়গা, এগুলোকে বলে হচ্ছিল রিভার অথবা উইন্ড ইরোশন। মানে রিভার অথবা উইন্ড ইরোশনের ফলে এই জায়গাগুলো কিন্তু আমার তৈরি হয়েছে। ইরোশন মানে ক্ষয়, হ্যাঁ, উইন্ড ইরোশন বা রিভার ইরোশনের ফলে যে জায়গাগুলো তৈরি হয়, এই জায়গাগুলো তৈরি হয়েছে, এবং এই জায়গাগুলোকে আমরা খোয়াই যা অঞ্চল বলি। এই খোয়াইটাকে ইংরেজিতে বলে ব্যাডল্যান্ড এরিয়া। ঠিক আছে? এবং এখানে বাঁকুড়াতে এরকম ব্যাডল্যান্ড এরিয়া কোন জায়গাটা? সিনহাতি ব্যাডল্যান্ডস বলে বিষ্ণুপুর থেকে এগিয়ে যেতে হয় 4 কিলোমিটার, সেইটা হচ্ছিল বাঁকুড়ার। হ্যাঁ, তুমি বাঁকুড়া থেকে, ওকে ওকে, ওয়েলকাম ওয়েলকাম। মিদনাপুরেও এরকম খোয়াই রিজেন আছে, গঙ্গানি অথবা গড়বেটা। হ্যাঁ, আমাদের মিদনাপুর থেকেও আছে, আমি জানি। বীরভূমে আমাদের রয়েছে শান্তিনিকেতন, দেখো এটা WBCS এ এসে গেছে। ঠিক আছে? স্পেসিফিক্যালি এইখানে হচ্ছিল লাল মাটি পাওয়া যায়, ল্যাটারাইট সয়েল। ঠিক আছে? এবং খোয়াইটা কিন্তু এবং এই ভারতীয় কালচার এবং ন্যাচারাল হেরিটেজের একটি পার্ট। এবং আমরা খোয়াইতে কি ধরনের গাছ দেখতে পাই? আমরা সোনাঝুরির গাছ দেখতে পাই। তোমরা খোয়াই নদীর তীরে সোনাঝুরির মেলা মনে আছে? শান্তিনিকেতনে সোনাঝুরির মেলা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো হচ্ছিল সোনাঝুরি গাছ। এই গাছগুলোকে বলে সোনাঝুরি গাছ। ওকে, এটার ইংরেজি নামটা হচ্ছিল অ্যাকাসিয়া। আমরা প্রত্যেকেই বোলপুর শান্তিনিকেতন মানে রবীন্দ্রনাথ ঠাকুর, সেই পার্টটি আশা করি আমাকে পড়াতে হবে না। এইবার আমরা বোলপুর পার্টটি পড়লাম। এখানে অনেক রকম হিলস রয়েছে, অযোধ্যা হিলস, বাঘমুন্ডি পাহাড়, বিহারীনাথ, সেই ব্যাপারে অনেক ডিটেলস দেওয়া রয়েছে, সেগুলো তোমরা পড়ে নিও। শুশুনিয়া পাহাড়ের সম্পর্কে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে এটি দামোদর নদীর তীরে কোল মাইন্সের জন্য ফেমাস। এবং এই জায়গাটায় দাঁড়িয়ে এই স্লাইডটা একটু তোমাদের WBCS এখনো ধরেনি, কিন্তু এই জায়গাটা কিন্তু ধরবে। এই জায়গাটা হচ্ছিল খুব পুরাতন রক ইনস্ক্রিপশন, ওল্ডেস্ট রক ইনস্ক্রিপশন অফ ওয়েস্ট বেঙ্গল এইখান থেকেই পাওয়া যায়। বাঁকুড়া ডিস্ট্রিক্টের শুশুনিয়া পাহাড়, এখানেই কিন্তু পশ্চিমবঙ্গের সব থেকে পুরনো রকস গুলো রয়েছে।
এবং সেইখানে তোমরা যদি শুশুনিয়া পাহাড়ে ঘুরতে যাও, নরসিংহ মূর্তি সেইটা কিন্তু আছে। এবং এইখানে একটি ক্রাফট, এনশিয়েন্ট ক্রাফট ধোকরা বলে, ধোকরা মানে এই দেখো এই ফিগারটি, ঠিক আছে, মানে মেটাল কাস্টিং এবং ওয়্যাক্স কাস্টিং টেকনিক ইউজ করে, বলা হয় মহেঞ্জোদারোর যে ডান্সিং গার্লটি তৈরি হয়েছিল সেইটা এই টেকনিকে তৈরি হয়েছিল, ওয়্যাক্স কাস্টিং টেকনিক। মহেঞ্জোদারোর যে টেকনিকটা ইউজ হয়েছিল এখানেও সেই টেকনিকে এরকম ধোকরা মূর্তি পাওয়া যায়। সেই পার্টটা কিন্তু এখানকার নৈপুণ্য অথবা বিশিষ্টতা, সেইটা কিন্তু তুমি বলতে পারো। এখানে অনেকগুলো রাজা মহারাজার কাহিনী ফাহিনী রয়েছে, এগুলো তোমরা পড়ে নিও, এগুলো ইম্পর্টেন্ট না। কিন্তু ধোকরা এই পার্টটা আর ওল্ডেস্ট রকস পাওয়া যায় এই শুশুনিয়া পাহাড় থেকে, এই দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। এমসিকিউ গুলো নিজেরা করো, আজকে ঝটপট করে একটু ক্লাসটা নিতে হচ্ছে। নেক্সট আমরা আসবো প্লেইনস অফ নর্থ বেঙ্গল। প্লেইনস অফ নর্থ বেঙ্গলের মধ্যে আমরা পাহাড় থেকে জাস্ট নামলাম, এই দার্জিলিং কুচবিহার ওই জায়গা থেকে একটু নেমে এই জায়গাকার যে প্লেইনস গুলো আছে, এই জায়গাকার প্লেইনস এর মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছিল ডুয়ার্স, একটা হচ্ছিল তরাই, ঠিক আছে। এইবার ডুয়ার্স রিজেন আর তরাই রিজেন কাকে বলে, এটাকে তরাই ডুয়ার্স রিজেন মানে সমষ্টিগতভাবে বলে। এখানে তোমাদের এক এক করে বুঝিয়ে দিই যে এগুলো হচ্ছিল ফুটহিল অফ দি হিমালয়াস, মানে হিমালয় যেখানে দার্জিলিং এ শেষ হচ্ছে তারপরেই এই জায়গাগুলো শুরু হচ্ছে। ডিস্ট্রিক্ট গুলো কোন কোনগুলো, তিনটে মেজর ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং যেখানে শেষ হচ্ছে সেই জায়গাগুলো রয়েছে। তরাই অঞ্চল মানে কি, দুটো অঞ্চল তোমাদের আমি বলছি, একটা হচ্ছিল তরাই, একটা হচ্ছিল ডুয়ার্স, ঠিক আছে। তরাই মানে হচ্ছে হলো খুব স্যাঁতস্যাঁতে জায়গা, তরাই মানে হচ্ছে হলো স্যাঁতস্যাঁতে জায়গা, পারস্য ভাষায়, এটা পারস্য ভাষায় স্যাঁতস্যাঁতে জায়গাকে তরাই বলা হতো, ঠিক আছে। এবং এইটাকে বলা হয়, এই তরাই অঞ্চলটাকে বলা হয়, এটার উইডথটা হচ্ছিল 30 কিলোমিটার এবং 350 কিলোমিটার লম্বা, ঠিক আছে। এবং তিস্তা নদী যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আছে, ওয়েস্ট বেঙ্গল টু আসাম এটি রেঞ্জ করে। ডুয়ার্স সেকেন্ড পার্টটা হচ্ছিল ডুয়ার্স। ডুয়ার্স মানে হচ্ছিল বাংলায় দুয়ার আমরা বলি, দুয়ার মানে হচ্ছিল গেট, মানে যেখান থেকে লোক ঢোকে, মানে দুয়ার মানে হচ্ছিল এই দুয়ার থেকে ভুটানে যাওয়ার রাস্তাটা, গেটটাকে বলা হতো দুয়ার। যে জায়গা থেকে ভুটানে লোক যেত ভারতবর্ষ থেকে, সেই জায়গাটা মানে ভুটানে ঢোকার গেট, ঠিক আছে, সেটাকে ডুয়ার্স বলা হয়। মেইন রিভার্স গুলো হচ্ছিল তিস্তা, জলঢাকা, তোরসা, রায়ডক, সংকোচ, কালচিনি, এগুলো হচ্ছিল মেইন রিভার্স। সয়েল যদি তোমাদের জিজ্ঞেস করে যে তরাই এবং ডুয়ার্স অঞ্চলে কি টাইপের সয়েল পাওয়া যায়, ম্যাক্সিমাম এই নদী ভিত্তিক এলাকা যেইখানে, সেইখানে নদী মৃত্তিকা মানে নদীর অ্যালুভিয়াল ফ্লাড পেইন্টস বলে, অ্যালুভিয়াল সয়েল, যে কোনো জায়গাকার নদীতে কিন্তু নদীর আশপাশের যে জায়গা সেখানে অ্যালুভিয়াল সয়েল পাওয়া যায়। আমরা যখন সয়েলস পড়বো, ক্লাসিফিকেশন অফ সয়েলস গুলো পড়ে নেবো, কিন্তু আপাতত বোঝার জন্য এইটুকুনি বোঝো। আমরা একটু আগেই দেখে নিয়েছি যে তিস্তা কিভাবে নর্থ বেঙ্গলকে দুভাগে ভাগ করেছে। ওয়েস্টার্ন পার্টটাকে আমরা তরাই অঞ্চল বলি আর ইস্টার্ন পার্টটাকে আমরা ডুয়ার্স রিজেন বলি। আমরা তিস্তা নদী তোমরা আগেই দেখতে পেয়েছো, একটু আগে আমরা ইয়ে করলাম না, তিস্তা নদীর আমরা ম্যাপ দেখেছিলাম তো, মনে হয় মনে আছে, তিস্তা নদীর ম্যাপটা দেখলাম না, এই যে তিস্তা নদীর ম্যাপ, এই যে তিস্তা নদীর ম্যাপ, তিস্তা নদীর একটা হচ্ছিল ইস্টের দিকে, একটা হচ্ছিল ওয়েস্টের দিকে। আসামের দিকে যেগুলো সেটা হচ্ছিল তরাই, আর ইস্টের দিকে যেগুলো সেগুলো হচ্ছিল ডুয়ার্স, মানে এই রিজেন গুলো হচ্ছিল ডুয়ার্স, এই রিজেন গুলো হচ্ছিল তরাই, ঠিক আছে, মনে থাকবে তো। ওকে, চলো, এখানে অনেক ম্যাপ ট্যাপ এগুলো দেয়া আছে, তোমরা দেখে নিও। ম্যাপ ট্যাপ গুলো আমি পড়লাম না। এখানে কোচ ডাইনেস্টি সম্পর্কে একটুখানি বলা আছে, কুচবিহারের কোচ ডাইনেস্টি সেই সম্পর্কে একটু বলা আছে, এগুলো তোমরা নিজেরাই দেখে নিও, এগুলো এতটা আমি আর ঢুকলাম না।
এইবার আমরা নর্দার্ন প্লেন্স সম্পর্কে আসি, মানে পাহাড় দেখলাম আমরা, মাউন্টেন্স দেখলাম, তার নিচে তরাই ডুয়ার্স রিজিয়ন দেখলাম। এইবার আমরা যে জায়গাটা আসছি সেই জায়গাটা, মানে এই দুটো জায়গা কিন্তু আমরা দেখে নিলাম। এইবার আমরা এই প্লেন্স রিজনটা, নর্দার্ন প্লেন্স রিজনটা, এই জায়গাটায় কিন্তু আমরা আসছি। নর্দার্ন প্লেন্স মানে আমার রিজিয়ন বলতে এই জায়গাটা, জায়গাগুলো কি কি, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এই জায়গাটা হচ্ছিল আমার নর্দার্ন প্লেন্স। এই 3 নম্বরের কিছু পার্ট আছে। দিনাজপুর, 2 দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং ইস্ট নর্দার্ন মুর্শিদাবাদ, ইস্ট এবং নর্থ ইস্টার্ন মুর্শিদাবাদ, এই জায়গাটায় মহানন্দা করিডোর বলে একটি মহানন্দা নদী বয়ে গেছে। মহানন্দা করিডোর বলে এই জায়গাটা থেকে, দেখাবো এরপরে ম্যাপে। এবং দুটো তিনটে পার্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছিল এই জায়গাকার মহানন্দা করিডোর, 2 নম্বর হচ্ছিল বারেন্দ্র ভূমি। কোন মালদার একটি জায়গাকে বারেন্দ্র ভূমি বলা হয়, সেই পার্টটা তোমরা দেখে নাও। ক্লিয়ার? সো আমরা এগিয়ে যাই, এখানে অনেক ম্যাপ ট্যাপ দেয়া আছে নর্দার্ন প্লেন্স। তাহলে এই জায়গাটায় মহানন্দা করিডোর কোনটাকে বলে, সেই পার্টটা আগে আমরা দেখে নিই। মহানন্দা নদীটি কিভাবে নেমেছে, এই ইয়েতে দেয়া আছে যে মহানন্দা নদীটি উত্তরবঙ্গ থেকে কিভাবে নেমেছে। আমরা ডান দিকের ম্যাপটাতে একটুখানি দেখে নেব মহানন্দা নদীটি কিভাবে আমাদের নেমেছে। আমিও ম্যাপে, তোমরা যদি ইয়ে করতে পারো, তোমরা বুঝতে পারছো তো ম্যাপটা প্রত্যেকে দেখতে পাচ্ছ কি? দেখো মহানন্দা নেমেছে এই জায়গাটা থেকে, এই যে শিলিগুড়ির পাশ থেকে এই জায়গাটা, এই জায়গাটা থেকে মহানন্দা নদীটি আমি লাল ইয়ে দিয়ে করছি, এই যে নেমেছে। এই মহানন্দা নদীটি এইখানে এসে দুভাগে ভাগ হয়েছে, একটি ভাগ এই গঙ্গায় মিশেছে, আর একটি ভাগ এই পাশ থেকে গিয়ে এখান থেকে ইংলিশ বাজারের পাশ থেকে বাংলাদেশে ঢুকেছে। ঠিক আছে, বুঝতে পারলে? তার মানে এই যে শিলিগুড়ির পর থেকে এই যে নর্দার্ন প্লেন্স, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদার কিছু জায়গা, এই জায়গাটাকে কিন্তু মহানন্দা নদী বয়ে গেছে, এবং এই মহানন্দা নদীর সংলগ্ন জায়গাটাকেই কিন্তু আমরা মহানন্দা করিডোর বলছি। ঠিক আছে, মানে মহানন্দা করিডোরটা দেখো, এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এই সাইড থেকে, শিলিগুড়ির পাশ থেকে এই মালদার ইংলিশ বাজার পর্যন্ত কানেকশনটা কিন্তু মহানন্দা নদী করে। ক্লিয়ার? ক্লিয়ার তো? তাহলে মহানন্দা করিডোর কোন জায়গাটা থেকে বলা হয়, ন্যারো ল্যান্ডমাস ইন নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্ট, অন দি নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্টে একটি ছোট্ট ল্যান্ডমাস, মানে এই জায়গাটায়, এই জায়গাটাকে বলা হয় মহানন্দা করিডোর, যেখান থেকে মহানন্দা ইয়েটা, মানে মহানন্দা নদীটি বয়ে এসে মালদাকে কানেক্ট করছে। ক্লিয়ার? আচ্ছা, নর্দার্ন প্লেন্সের মধ্যে এইবার আমরা দুটো কনসেপ্ট বলেছিলাম, একটা মহানন্দা করিডোর আর একটা বারেন্দ্র ভূমি। ঠিক আছে, মহানন্দা নদীটি মালদাকে দুভাগে ভাগ করে। দুভাগে ভাগ করে কিরকম, এই যে মহানন্দা নদীটি দেখো এইখান থেকে এসছে, এবং এই যে বাংলাদেশে, এইখান থেকে বাংলাদেশে ঢুকছে, তার আগে মালদাকে ডান দিক এবং বাঁ দিক ভাগ করছে মালদা ডিস্ট্রিক্ট। এবং এই যে ভাগ করছে, ইস্টার্ন পার্টস, মানে এই যে ডান দিকের এই জায়গাটা, এই জায়গাটাই হচ্ছিল বারেন্দ্র ভূমি। ঠিক আছে, এই যে ডান দিকের জায়গাটা, এই জায়গাটাকে আমরা বারেন্দ্র ভূমি বলি। বারেন্দ্র ভূমি মানে হচ্ছে হলো পুরনো অ্যালুভিয়াল সয়েল, যেখানে ওল্ড অ্যালুভিয়াম সয়েল যেখানে, সেই জায়গাগুলোকে বারেন্দ্র ভূমি বলা হয়। মানে এই যে মহানন্দা নদীটি নেমেছে, নেমে মালদা ডিস্ট্রিক্টটাকে দুভাগে ভাগ করছে। ডান দিকের ভাগটা হচ্ছিল বরেন্দ্র ভূমি, কারণ এখানে পুরনো মাটি পাওয়া যায়, পুরনো অ্যালুভিয়াল সয়েল পাওয়া যায়। আর বাঁ দিকটা হচ্ছিল নতুন মাটি, সেটাকে কিন্তু আমরা কালিন্দী বলি। এই সরি, সে কালিন্দী নদী, সেটা নতুন মাটি, নিউ অ্যালুভিয়াম হচ্ছিল ইস্টার্ন পার্ট। এই ওল্ড অ্যালুভিয়ামটাকে, ডান দিকের মাটিটাকে আমরা বারেন অথবা বারেন্দ্র ভূমি আমরা বলি। ঠিক আছে, আচ্ছা, এইবার
আর আর দুটো কনসেপ্ট রয়েছে, একটা হচ্ছিল দায়রা, একটা হচ্ছিল তাল। এই দুটো কনসেপ্ট আমরা কিভাবে দেখব? এই যে কালিন্দী নদীটা দেখো এই পাশ থেকে এসে মহানন্দা নদীতে মিশছে, কোন জায়গাটায় মিশছে? এই জায়গাটায় মিশছে, কালিন্দী নদীটা এসে, ঠিক আছে। এইবার এই কালিন্দী মালদার নর্থের দিকে যে জায়গাটা, এই জায়গাটা, এই এই জায়গাটাকে বলে হচ্ছিল তালভূমি। এই জায়গাটা হচ্ছিল তাল। তাল মানে কিছুই না, একটা লেক কিংবা লেকের ধারে যে জলা জায়গা, জলা জায়গা মানে ওয়েটল্যান্ড, জলা জায়গা, সেইটাকে আমরা তাল বলি, ঠিক আছে। এইটাকে এরিয়াটা হচ্ছিল আমাদের তাল। আরেকটা জায়গা যেটা হচ্ছিল নিচু জায়গা, লো ল্যান্ড, মানে সাউথ অফ কালিন্দী, মানে এই কালিন্দী নদীটা যে বয়ে গেছে তার সাউথের দিকে যে জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটাকে কিন্তু আমরা লো ল্যান্ড বলি, লো ল্যান্ড। এই লো ল্যান্ড জায়গাটাই হচ্ছে হলো তোমার এই দায়রা, মানে নিচু জায়গা। তাহলে এই আমরা কালিন্দী নদীটা এসে মহানন্দায় মিশছে, এইখানে মিশছে, উপরের জায়গাটাকে আমরা তাল বলি, যেটা হচ্ছিল ওয়েটল্যান্ডস। তাল মানে হচ্ছিল জলা জায়গা, নিচু জায়গা এই সাউথের দিকে যেখানে গঙ্গার সঙ্গে এইটাকে আমরা লো ল্যান্ড বলি, নিচু জায়গা। আর এই ডান দিকের এই পোর্শনটাকে, এই এন্টায়ার পোর্শনটাকে আমরা বলি বারেন্দ্র ভূমি। ক্লিয়ার? তাহলে এই ম্যাপটা ক্লিয়ার তো? দিস ম্যাপ ইজ এন্টায়ারলি ক্লিয়ার। আমরা দুটো কনসেপ্টই কিন্তু এখানে ক্লিয়ার করলাম। এখানে প্রচুর ম্যাপ ফ্যাপ রয়েছে, তোমরা দেখে নিও। এখানে একটি প্রশ্ন রয়েছে, সেটাও দেখে নিও। এবার আমরা আসি প্লেনস অফ সাউথ বেঙ্গল। 1 ঘন্টা 23 মিনিট ক্লাস হলো, ঝটপট করে 10 মিনিটের মধ্যে শেষ করব। ঠিক আছে, বোরিং লাগছে না তো? ঠিক আছে, চলো। রাঢ় অঞ্চল, রাঢ় অঞ্চল বলতে আমরা যেটাকে বুঝি সেই পার্টটা হচ্ছিল এই যে আমার গোল করার অঞ্চলটি, এই অঞ্চলটিকে আমরা রাঢ়বঙ্গ বলে থাকি। ডিস্ট্রিক্টস গুলো হচ্ছিল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই কটা ডিস্ট্রিক্ট কিন্তু। এবং এই ডিস্ট্রিক্টটির স্ট্রেচটি অনেক বড়, এই ডিস্ট্রিক্টটির স্ট্রেচটি অনেক বড়। এবং ছোটা নাগপুর প্লেটু যেখানে শেষ হচ্ছে এবং আমাদের গ্যাঞ্জেটিক প্লেন যেখানে শুরু হচ্ছে, মানে গঙ্গাটা এই এসে তো এইরকম ভাবে গঙ্গা এসছে, তার মানে গঙ্গা আর এই ছোটা নাগপুর প্লেটুর মাঝখানের যে রিজিয়নটা, সেটা হচ্ছিল আমাদের রাঢ়বঙ্গ আমরা বলে থাকি, ঠিক আছে। হাওড়াকে অনেক সময় হাওড় থেকে হাওড়া নামটি এসছে, হাওড় মানে হচ্ছিল স্যাঁতস্যাঁতে জায়গা, সোয়াম্পি লোল্যান্ড, ঠিক আছে। চলো, এইবার নর্থ আমাদের যে এই ওয়েস্টার্ন প্লেটু অথবা ছোটা নাগপুর প্লেটুর যে এই পাঁচটা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, এখানে যে রিভার সিস্টেমটা রয়েছে, এটাকে আমরা দামোদর বেসিন বলে থাকি, এটাকে আমরা দামোদর বেসিন বলে থাকি। এখানে রিভার সিস্টেমের ম্যাপটা কিন্তু তোমাদের কাছে দেয়া আছে। এই হচ্ছিল আমাদের গ্যাঞ্জেস নামছে অথবা হুগলি নদী নামছে বলতে পারো। এইখান থেকে কিন্তু সব থেকে 1 নম্বরে হচ্ছিল অজয় নদী, তারপরে হচ্ছিল তোমার মাইথন এই এই জায়গাটায়, এই তিলাইয়া ড্যাম এই জায়গাটায়। এবং আমাদের দামোদর কিন্তু এই আসছে, দামোদর কিন্তু এই ভেসে আসছে এই হুগলি নদীতে, এই দামোদরটা মিশেছে। এখানে বিভিন্ন জায়গায় যে ড্যামগুলো দেয়া রয়েছে, দামোদরের উপর পাঞ্চের ড্যাম, সেইটাও কিন্তু দেয়া রয়েছে। দামোদরের এই স্থান থেকে একটা ডিস্ট্রিবিউটারি এরকম ভাবে মিশে শিলাবতী নদীটা এইখানে গিয়ে এই ডিস্ট্রিবিউটারির সঙ্গে মিশে আবার হুগলি নদীতে মিশছে। শিলাবতীর নিচে হচ্ছিল কংসাবতী নদী, কংসাবতী ড্যাম। কংসাবতী নদী কিন্তু গিয়ে হলদি নদীতে মিশছে। হলদি নদী মানে গ্যাঞ্জেস যেখানে একদম মানে নদীতে সাগরে গিয়ে মেশে, হলদিয়ার ওখান থেকে সেই জায়গাটায় গিয়ে কিন্তু মিশছে। এর নিচেই কিন্তু কালিয়াঘাট নদী, তারপরে হচ্ছিল এই জায়গাটা, এই নদীটা এইখান থেকে রূপনারায়ণ আমরা বলি। এন্টার দামোদর বেসিনের নদীগুলো হচ্ছিল অজয় নদী, দামোদর নদী নিজে, শিলাবতী, কংসাবতী, রূপনারায়ণ। মাথায় থাকে যাতে এই 5টা নদীর নাম, দে অল বিলং টু দিস দামোদর বেসিন সিস্টেম অফ রিভার্স।
ক্লিয়ার? আমরা ড্যামস ফ্যামস যখন পড়বো, রিভার্স অ্যান্ড ড্যামস, এই ম্যাপগুলো আরো ভালো করে দেখবো, জাস্ট একটু তোমাদের হাইলাইট করে দিলাম। এইবার রাঢ়বঙ্গর একটি ক্যারেক্টার আছে, সেটাকে ইংরেজিতে বলি আমরা লিভস। পাতা নয়, পাতার মিনিং হচ্ছে LEAVES, এটা হচ্ছিল LEEVES। এই লিভস মানে হচ্ছিল, তোমরা অনেক সময় এই রাঢ়বঙ্গ যে জায়গাটি, কোন জায়গাটি রাঢ়বঙ্গ আমরা দেখে নিয়েছিলাম যে একদম এই মুর্শিদাবাদ থেকে নিয়ে একদম মেদিনীপুর অবধি এই জায়গাটি, মানে পশ্চিম মেদিনীপুর অ্যাজ ওয়েল এস পূর্ব মেদিনীপুরের কিছু জায়গা, এই এন্টায়ার স্টেজটি হচ্ছিল রাঢ়বঙ্গ। এইখানে নদীর, এইখানে তো গঙ্গা নদীটি এরকম ভাবে নেমেছে, এইখানে গঙ্গা নদীটি কিরম ভাবে নেমেছে, এই জায়গা থেকে এরম ভাবে নেমেছে, ঠিক আছে? এই যে এপাশ থেকে বিহার থেকে এসে এইটা ফারাক্কা, একদিকে বাংলাদেশে ঢুকে যাচ্ছে, গঙ্গা বাংলাদেশে ঢুকলে যমুনা বলে, আর একটা এই কলকাতার দিকে চলে আসছে, ঠিক আছে? এই হচ্ছিল গ্যাঞ্জেটিক সিস্টেম, এইটা হচ্ছিল আমার রাঢ়বঙ্গ। এইখানে এই লিভস ক্যারেক্টার মানে নদীর তীর বয়ে, এই তীরবর্তী এলাকায়, নদীর তীরবর্তী এলাকায় আমরা এই টাইপের ল্যান্ডফর্মস দেখতে পাই। কোন টাইপের ল্যান্ডফর্মস? এটাকে বলে ফ্লাড ব্যাংক। মানে এইটা দেখো, রাস্তা যাচ্ছে, রাস্তা এসছে, এবং বাঁধগুলো, নদীর পাড়গুলো এরকম স্লোপিং এর মতো, নদীর পাড়গুলো এরকম স্লোপিং এর মতো। এই ক্যারেক্টারিস্টিকটাকে বলে লিভস, LEEVES, ঠিক আছে? তাহলে মাথায় থাকবে। আচ্ছা, রাঢ়বঙ্গের ম্যাপটা এখানে দেয়া আছে, যেখানে এই যে রিভার সিস্টেম গুলো, এই দেখো দামোদরটা এইখান থেকে এসে এই রকম দামোদর নদীটি বয়ে চলেছে, এবং গঙ্গাটিও আমি বলেছিলাম এই গঙ্গাটি এসে এই দিক থেকে এই বাংলাদেশে একটা ঢুকেছে, আরেকটি ল্যান্ডফর্ম এরকম এসে গঙ্গাটি এইখানে মিশেছে। এই দামোদরটা এইখান থেকে শুরু হয়ে গঙ্গা এসে এইখানে মিশছে, এবং বিভিন্ন বাকি নদীগুলো এখানে কিন্তু ম্যাপ করা রয়েছে। সুবর্ণরেখা দেখো একদম নিচে এসে আমাদের এই মেদিনীপুরের এই জায়গা থেকে এসে এইখানে মিশছে, ঠিক আছে? এবং মাঝখানে অনেকগুলো নদী কিন্তু এখান থেকে গেছে, সেইগুলো কিন্তু তোমাদের এই জায়গাটায় দেখানো আছে। আমি আগেই নদীর সিস্টেমটা আগেই বুঝেছি, অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, কানসাই, এই সব নদীগুলো কিন্তু আগের ম্যাপটিতে তোমাদের দেয়া ছিল। নেক্সট হচ্ছিল সাউদার্ন প্লেন্স। সাউদার্ন প্লেন্স মানে হচ্ছিল আমাদের মেইন, আমরা কলকাতায় যেই জায়গাটায় থাকি সেই জায়গাটি ইনক্লুড করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া থেকে শুরু হয়, মানে নবদ্বীপ থেকে শুরু হয়ে একদম দুটো 24 পরগনা এবং সাম পার্টস অফ মুর্শিদাবাদ। মেইন হচ্ছিল এইটা হচ্ছিল নদিয়া, এইটা হচ্ছিল উত্তর 24, এইটা এইটা উত্তর 24 পরগনার পার্ট, এইটা দক্ষিণ 24 পরগনার পার্ট। এই তিনটে পার্ট হচ্ছিল আমাদের সাউদার্ন প্লেন্স। এইটাকে আমরা বাগড়ি অঞ্চল বলি অথবা গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল বলি। বাগড়ি অঞ্চল অথবা গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল আমরা কিন্তু এই জায়গাটাকে বলি, ঠিক আছে? এখানে তিন রকম বদ্বীপ পাওয়া যায়। একটা হচ্ছিল মৃতপ্রায় বদ্বীপ, মানে মরিবান ডেল্টা, মানে এই ডেল্টা রিজেন কোনটা? এইটা হচ্ছিল আমাদের সুন্দরবন, এইটা হচ্ছিল আমাদের সাউথ 24 পরগনা, এবং এইটা হচ্ছিল সুন্দরবন অঞ্চল। এইখানে আমাদের মানে নদী মিশে সাগরে যে মিশছে নদীটা, এবং এই পাশ থেকে গঙ্গা গিয়ে এই পাশ থেকে ব্রহ্মপুত্র এসে মিশে এইটা হচ্ছে, এই যে মাঝখানের অঞ্চলটি, এই অঞ্চলটিকে বদ্বীপ অঞ্চল বলে। মানে ডেল্টা এরিয়া হচ্ছিল দুটো নদী যেখানে সাগরে মিশছে, তার মাঝখানের এরিয়াটাকে ডেল্টা বা বদ্বীপ অঞ্চল বলা হয়। এবং ডেল্টা তিন রকম পার্ট আছে। একটা হচ্ছিল মৃতপ্রায়, মানে সেখানে ডেল্টা বলতে কিছু নেই। এই নদিয়া মুর্শিদাবাদের কিছু পার্ট, এই জায়গাগুলো হচ্ছিল মৃতপ্রায় ডেল্টা, মরিবান ডেল্টা বলে এগুলোকে, মুর্শিদাবাদ, নদিয়া, ঠিক আছে? এবং এই জায়গাগুলোকেই কিন্তু আমরা বাগড়ি অঞ্চল বলি, এই জায়গাগুলোকেই আমরা বাগড়ি অঞ্চল কিন্তু বলে থাকি। তাহলে বাগড়ি অঞ্চল কোন জায়গাগুলোকে বলি তোমাদের কিন্তু মানে মনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছিল ম্যাচিওর ডেল্টা, মানে পরিণত বদ্বীপ। পরিণত বদ্বীপ হচ্ছিল এই জায়গাটি কলকাতা এইখানে অবস্থিত, ঠিক আছে? আমি রাফ বলছি, উত্তর 24 পরগনা,
থেকে নিয়ে কলকাতা এদিকে বনগাঁ বর্ডার গুলো আছে, ঠিক আছে, নদিয়ার কিছু পার্ট এইখানে পড়বে। এই জায়গাগুলো হচ্ছে হলো তোমাদের হচ্ছে হলো পরিণত বদ্বীপ, যেখানে মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা নর্থ চব্বিশ পরগনা এগুলো সব হচ্ছিল ম্যাচিওর ডেল্টার মধ্যে পড়ে, কিছু পার্টস অফ মেদিনীপুর এখানেও আছে। হ্যাঁ, আরেকটা হচ্ছিল সক্রিয় বদ্বীপ মানে অ্যাক্টিভ ডেল্টা, যেটা হচ্ছিল এন্টায়ার সাউথ চব্বিশ পরগনাটা হচ্ছিল অ্যাক্টিভ ডেল্টা, একদম সমুদ্রের মুখবর্তী এলাকা। এই গঙ্গা নেমেছে, এই গঙ্গা গিয়ে উপর থেকে ব্রহ্মপুত্র এসে মিশছে, একদম মুখে যে এলাকাটাই সেগুলো হচ্ছিল সক্রিয় অথবা অ্যাক্টিভ ডেল্টা রিজিয়ন। ঠিক আছে, ওকে। এবার ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল গুলো দেখো, ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল আমি দিয়ে দিয়েছি কোথায় কোন ডিস্ট্রিক্ট অবস্থিত, একটু ম্যাপ ফ্যাপ গুলো দিয়েছি। কোস্টাল প্লেন্স গুলো দেখিনি, কোস্টাল প্লেন্স এর মধ্যে দুটো জায়গা দীঘা আর কাঁথি, ঠিক আছে, পূর্ব মেদিনীপুর কাঁথি দীঘা, পূর্ব মেদিনীপুরের মধ্যে কাঁথি দীঘা। এই যে কোস্টাল প্লেন্স মানে এরকম বালি আর সমুদ্র, এরকম ঝাউ গাছ, এরকম রিজেন গুলো ওখানে পাওয়া যায়। এইটা হচ্ছিল সমুদ্রের বর্ডার, এইটা হচ্ছিল সমুদ্রের বর্ডার। আমি ম্যাপটা একটু বড় করি, এবং এই যে এই সমুদ্রের বর্ডারের সামনে দেখো এইটা কন্টাই, এই যে লাইন দিয়ে যে এই জায়গাগুলো রামনগর, এইটা দীঘা, এইটা হচ্ছিল দালিয়াপুর, এটা খেজুরি, ঠিক আছে, এইটা হলদিয়া। এই যে একদম সমুদ্র লাগোয়া যে জায়গাগুলোকে একটা ন্যারো স্ট্রেচ, সেটাকে আমরা কোস্টাল প্লেন্স বলি, ঠিক আছে। উপকূলের বালিময় সমভূমি, বালিময় সমভূমি, এখানে একটি ফিচার সেটা হচ্ছিল স্যান্ড ডিউনস, ঠিক আছে, বালির ছোট ছোট পাহাড়, স্যান্ড ডিউনস মানে পাহাড় বলতে একটু বালির ঢিপি বলতে পারো। হ্যাঁ, ডিউনস মানে আমরা বালির টিলা, ডিউন মানে হচ্ছিল টিলা, বালির টিলা এখানে আমরা দেখতে পাই, ঠিক আছে। তাহলে কোস্টাল প্লেন্সটা আমরা বুঝতে পারলাম কোথায় অবস্থিত কোস্টাল প্লেন্স, এই যে বড় ম্যাপের এইটুকুনি ছোট্ট জায়গায় আমাদের কোস্টাল প্লেন্সটি অবস্থিত। লাস্ট পার্টটি হচ্ছিল সুন্দরবন, এইখান থেকে প্রত্যেক বছর একটি করে প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। সুন্দরবন অঞ্চলটি আমরা দেখো এই ব্রহ্মপুত্র উপর থেকে নামছে, আমি তোমাদের ম্যাপে আরেকটু বড় করে দেখাই। এই ব্রহ্মপুত্র উপর থেকে নামছে এসে এইখানে, এইটা হচ্ছিল যমুনা, এইটুকুনি পার্ট, এইটা ফারাক্কা, ফারাক্কা থেকে হুগলি নদীতে এই পার্টটা কলকাতা থেকে এসে এখানে সাগরে মিশছে। আর তারপরে এইটা যে বাংলাদেশে ঢুকছে এইটুকুনি পার্ট হচ্ছিল যমুনা, এইটুকুনি পার্ট হচ্ছিল বলে যমুনা নদী। তারপরে যেই ব্রহ্মপুত্র এইখানে মিশছে গঙ্গার সঙ্গে, তারপরে নদীটাকে আমরা পদ্মা নদী বলি। আবার মেঘনা নদী এসে এইখানে পদ্মা নদীতে মিশছে এবং সাগরে গিয়ে মিশছে। এই পুরো এরিয়াটা মানে এইটুকুনি পার্ট হচ্ছিল, এইটা হচ্ছিল ইন্টারন্যাশনাল বর্ডার। ইন্টারন্যাশনাল বর্ডার কোনটা আমরা কালো দিয়ে ডিফাইন করি, ইন্টারন্যাশনাল বর্ডার হচ্ছিল এই জায়গাটা ইন্টারন্যাশনাল বর্ডার। এই পার্টটা হচ্ছিল ভারতবর্ষের মধ্যে, আর এই পার্টটা এতখানি পার্ট হচ্ছিল আমাদের ইয়ের মধ্যে বাংলাদেশের মধ্যে, ঠিক আছে। এইবার এই পুরোটাই কিন্তু আমাদের বদ্বীপ অঞ্চল, এবং এই পুরোটাই হচ্ছিল সুন্দরবন। এই যে পুরো পার্টটি, এই পুরো পার্টটি কিন্তু আমাদের সুন্দরবন অঞ্চল। বোঝাতে পারলাম? নেক্সট পার্ট যেটা আমরা বুঝবো ছোট্ট করে, যে সুন্দরবন হচ্ছিল পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ। এটা তিনটে নদী মিলে ফর্ম করে সুন্দরবন, হচ্ছিল গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী। মেঘনা নদী হচ্ছিল এই নদীটি যেটি এসছে, মেঘনা নদী, ঠিক আছে। এবং এখানে ম্যাংগ্রোভস আমরা পাই, ঠিক আছে, আমরা সুন্দরী গাছের দ্বারা তৈরি বন, যেগুলোকে বলি ম্যাংগ্রোভের বাংলাটা হচ্ছিল বাদা বন। বাদা বন আমরা পাই, সে বাংলাটাই আমরা বাদা বন বলি, ইংলিশে আমরা ম্যাংগ্রোভ বলি, ঠিক আছে। এবং তিনটে স্যাংচুয়ারি রয়েছে এখানে, সজনেখালি, লথিয়ান আইল্যান্ড, হলিডে আইল্যান্ড, ঠিক আছে। সাউথ চব্বিশ পরগনা এবং অল্প কিছু নর্থ চব্বিশ পরগনার পার্ট এইটুকুনি ব্লকে আমাদের অবস্থিত, ঠিক আছে। ইম্পর্টেন্ট নদীগুলো মাতলা নদী, হোগল নদী, রয়মঙ্গল, বিদ্যাধরী, সপ্তমুখী, হেরোভাঙ্গা। এই নদীগুলোর মধ্যে বিদ্যাধরীটা এবং মাতলা নদীটা, এই দুটো নদী পরীক্ষায় আসে কিন্তু,
ঠিক আছে, সুন্দরবন টাইগার প্রজেক্ট এইসব অনেক আছে। খালি মাথায় রাখবে সুন্দরবনটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1987 সালে, এই সালগুলো মনে রাখতে হবে, সালগুলো আসে। রামসার সাইট বলে একটি রামসার বলে একটি ইয়ে হয়, মানে আমাদের ওয়েটল্যান্ড কনজারভেশনের ইয়ে ওটা, মানে রামসারের ফুল অর্থ হচ্ছিল রামসার কনভেনশন হয়েছিল আমাদের 1971-এ ওয়ার্ল্ড ব্যাপী, এবং সেইখানে কিছু কিছু আমাদের ওয়েটল্যান্ড কনজার্ভ করার জন্য সেই কনভেনশনটা আমাদের কিন্তু হয়। ঠিক আছে, 1971 সালে, সেটার ব্যাপারে আমরা অন্য এনভায়রনমেন্ট পড়ার সময় দেখে নেব। খালি মনে রাখবে রামসার সাইটটি 2019-এ হয়েছে, আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটি 1987। এবং তাহলে তিনটে ডেট আছে, 1987, 1989, আরেকটা হচ্ছিল 2019। এই তিনটে ডেট বিভিন্ন বইতে ডিফারেন্ট ভুল তথ্য অনেক বইতে দেয়া আছে, এবং সেইখানে বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু 2 বছর পর ঘোষণা হয়। প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কোর ঘোষণা হয় 1987, 2 বছর পর ওয়ার্ল্ড বায়োস্ফিয়ার রিজার্ভের 1989-এ ঘোষণা হয়, আর রামসার সাইট ঘোষণা হয় 2019। এই তিনটে ডেট একদম অথেন্টিক, এই তিনটে ডেট কিন্তু মাথায় রাখবে, ভুলভাল বিভিন্ন বই থেকে পড়বে না, উইকিপিডিয়া দু এক মানে গুগলেও দু এক জায়গায় ভুল দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, আমি আমি একজন জিজ্ঞেস করছে আমি কোথা থেকে নিয়েছি। আমি একদম রামসার সাইটে ঢুকে নিয়েছি, রামসারের ওয়েবসাইট আছে, ইউনেস্কোর ওয়েবসাইট আছে, সেখানে সব ডিটেলস দেওয়া আছে কোন সাইটটা কবে অ্যাপ্রুভ হয়েছে, আমি সেখান থেকে নিয়েছি। একজন বলছে আপনি কোথা থেকে নিয়েছেন। আচ্ছা ঠিক আছে, চলো। সুন্দরবনের মেইন জীবন মানে লাইভলিহুড হচ্ছিল সেখানকার লোকেদের ফিশিং এবং হানি কালেক্টিং। ঠিক আছে, ফিশিং, বোট মেকিং, হানি কালেক্টিং, এই তিনটে হচ্ছিল মেইন জীবিকা। সয়েল হচ্ছিল স্যালাইন, মানে লবণাত্মক, অ্যালুভিয়াল সয়েল। ঠিক আছে, লবণাত্মক অ্যালুভিয়াল তো হবেই, কারণ সব নদী এসে মিশছে, কিন্তু লবণাত্মক সয়েল সেইটি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই সয়েল নিয়ে জিজ্ঞেস করে যে সুন্দরবনে কি রকম সয়েল পাওয়া যায়, লবণাত্মক সয়েল সুন্দরবনে পাওয়া যায়। আরেকটি জায়গা মনে রাখতে হবে, এই দুটো ভদ্রলোকের নাম মনে রাখতে হবে। এই যে সুন্দরবনের যে বাউন্ডারিটা, যে সুন্দরবন কতখানি এ অঞ্চল জুড়ে সুন্দরবন, সেই বাউন্ডারিটা কেটেছিল ড্যাম্পিয়ার অ্যান্ড হজেস বলে ভদ্রলোক। এ তাদেরকে সেই পার্টটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, আইল্যান্ডস অফ সুন্দরবন 105টা আইল্যান্ডস আছে, এবং তার মধ্যে থেকে 51টা আইল্যান্ডে কেউ থাকে না, বাঘ ভল্লুকি থাকে সেখানে। এবং মেজর আইল্যান্ডস গুলোর আমি একটা নাম এখানে দিয়ে দিয়েছি, এর মধ্যে থেকে হাড়োয়া, জয়নগর, কুলতলি, কাপদ্বীপ, নামখানা, সন্দেশখালী, সাগর আইল্যান্ড, মৌসুমী, পাথর প্রতিমা, বকখালি, হেনরি আইল্যান্ড, জম্বুদ্বীপ, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। স্পেশালি এর মধ্যে থেকে একটি আইল্যান্ড তুলে দিয়েছে, যে হেনরি আইল্যান্ড অথবা জম্বুদ্বীপ কি একটা আলাদা আইল্যান্ড? না, এটা আলাদা আইল্যান্ড না, দে আর নট আইল্যান্ডস, বাট দে আর পার্ট অফ সুন্দরবন। ঠিক আছে, পরীক্ষার জায়গাগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। এইবার একটি কনসেপ্ট আছে, সোয়াচ অফ নো গ্রাউন্ড বলে একটি ইন্টারন্যাশনাল বাউন্ডারির কনসেপ্ট আছে। ঠিক আছে, এইখানে এই জায়গাটা মনে রাখো, যে এই যে সুন্দরবন পার্টটি তোমরা দেখলে, এই যে সুন্দরবন পার্টটি ম্যানগ্রোভ ফরেস্টের পার্টটি দেখলে, এর থেকে ঠিক মানে একটু দূরে, মানে একটু যদি সমুদ্রের ভেতরে যাও, তাহলে এইটা হচ্ছিল সোয়াচ অফ নো গ্রাউন্ড এরিয়া, এইটা হচ্ছিল সোয়াচ অফ নো গ্রাউন্ড এরিয়া। হ্যাঁ, এইখানে বলে যে ইট ইজ দ্য ফার্স্ট মেরিন প্রোটেক্টেড এরিয়া ইন আওয়ার কান্ট্রি। কিছু কিছু জায়গায় মেরিন মানে যে লাইফ আছে, মানে যে আমাদের মেরিন কোরাল রিফস আছে, মেরিন ইকোসিস্টেম আছে, বায়োডাইভার্সিটি আছে, সেইখানে ফিশিং ব্যান্ড, মানে সেখানে ঢুকে মাছ ধরা যাবে না, এ করা যাবে না। এই জায়গাগুলো কে বলে হচ্ছিল সোয়াচ অফ নো গ্রাউন্ড এরিয়া, সং এরিয়া বলা হয়। ঠিক আছে, মেরিন প্রোটেকশনের জন্য এই এরিয়াগুলোকে আইডেন্টিফাই করা হয়।
ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা বললাম। এইবার আরেকটি কনসেপ্ট বলে দিই, সাউথ তলাপটি বলে একটি জায়গা, কিছু কিছু আইল্যান্ড আছে পৃথিবীব্যাপী, ঠিক আছে, পৃথিবীব্যাপী কিছু কিছু আইল্যান্ড আছে। দেখো এই পার্টটা আমি তোমাদের একটি কালো লাইন টানছি, এইটা হচ্ছিল ভারত বাংলাদেশের বর্ডার, মানে মেরিন বর্ডার, মেরিটাইম বাউন্ডারিজ আমরা লাস্ট টাইম পড়েছিলাম। এই পার্টটা হচ্ছিল বাংলাদেশ, এই পার্টগুলো হচ্ছিল সব বাংলাদেশের পার্ট, আর এই পার্টগুলো হচ্ছিল ইন্ডিয়ার পার্ট, ঠিক আছে। এইবার হঠাৎ করে মানে সমুদ্রের লেভেল, মানে সমুদ্র লেভেল কখনো জলস্তর বাড়ে কিছু সময়, আবার কিছু বছর ধরে, মানে এগুলো সকাল বিকেল জোয়ার ভাটার মতো নয়, মানে ওভার এ পিরিয়ড অফ 10 ইয়ার্স ধরো জলস্তর বাড়লো, আবার পরের 10 বছর জলস্তর কমতে থাকে, এরকম ওয়ার্ল্ড ব্যাপী বিভিন্ন ওশানে সেগুলো হয় কিন্তু, হ্যাঁ। এবং বে অফ বেঙ্গলেও এই ফেনোমেনাটা দেখা গেছে, কখনো জলস্তর বাড়ে বা কখনো জলস্তর কমে, মানে সি লেভেলটা কখনো বাড়ে কিংবা কখনো কমে। রিসেন্টলি 1970 সাল থেকে 1970s থেকে এই বে অফ বেঙ্গলের এই জায়গাটায় জলস্তর কমে যাচ্ছিল, এবং তার ফলে একটি দ্বীপ দেখা যায়, একটি আইল্যান্ড ভেসে ওঠে, একটি আইল্যান্ড ভেসে ওঠে। সেই আইল্যান্ডটাকে বাংলাদেশ ক্লেম করে যে আমাদের নিজস্ব আইল্যান্ড, কারণ ইন্টারন্যাশনাল বর্ডারটি আপনার কোথায় রয়েছে, আপনার ইন্টারন্যাশনাল বর্ডারটি এই জায়গায় রয়েছে, এবং এই আইল্যান্ডটি আমাদের দিকে, এবং সেই জন্য আমাদের আইল্যান্ড। এবং ইন্ডিয়াও ক্লেম করে না, এটি আমাদের বর্ডার, এগ্রিমেন্ট বর্ডার যেহেতু, যদিও এটা, কিন্তু ওশানিক বর্ডারের মধ্যে এটি কমন পড়ে যায়। এবং এইটি নিয়ে কেন মানে ঝাপাঝাপি শুরু হয়, কারণ এই জায়গায় সমুদ্রের নিচে অয়েল এবং ন্যাচারাল গ্যাস ছিল, ঠিক আছে। তারপরে এটি নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন বলে, সেখানে 7ই জুলাই 2014-তে তারা ভার্ডিক্ট দেয় যে এই বাউন্ডারির মধ্যে এটি কিন্তু বাংলাদেশেরই পার্ট, এটি বাংলাদেশেরই পার্ট বলে তারা ভার্ডিক্ট দেয়। কিন্তু মজার কথা হচ্ছিল, ভার্ডিক্টটা আসার পর এই 2010, মানে ভার্ডিক্টটা এসছে 2014 সালে, কিন্তু 2010 সাল থেকে আবার জলস্তর বাড়া শুরু হয়েছে, এবং এখন আইল্যান্ডটি আর দেখা যায় না, সেটি আবার জলের নিচে চলে গেছে। এইবার এই এত কিছু পড়ালাম কেন, এইটাকে দক্ষিণ তলাপট্টি অথবা পূর্বাশা দ্বীপও বলে, ঠিক আছে। এইটা পরীক্ষায় অনেক সময় ইউপিএসসি পরীক্ষাও এসছে, এবং ডাব্লিউবিসিএসও একবার জিজ্ঞেস করেছে, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদের কিন্তু এই পার্টটি পড়িয়ে দিই। সো আই হোপ ইউ হ্যাভ এনজয়েড টুডেস ক্লাস। আজকের ক্লাসটি একটু বড় হলো, আমরা টোপোগ্রাফির ব্যাপারে পুরোটাই পড়লাম, টিল সুন্দরবন অবধি আমরা প্রত্যেকটাই কিন্তু পড়ে নিয়েছি। হোপ ইউ হ্যাভ এনজয়েড দি ক্লাস, থ্যাংকস ফর অ্যাটেন্ডিং, গুড নাইট। ঠিক আছে, হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমাদের আছে, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটি বলবো কিভাবে পড়তে হয়, আগামীকালই মনে হয় ক্লাসটি আছে, ঠিক আছে, মিস করো না কারেন্ট অ্যাফেয়ার্স। গুড নাইট।